আমি অষ্টম শ্রেণীতে পড়ি তখন বাড়ির কাছে স্কুলটা ছিল আমার, তাই প্রতিদিন একাই যাওয়া আসা করতাম। স্কুল যেতে আমার খুব ভালো লাগতো, কারণ পড়ালেখা ছিল না। পড়ালেখায় আমি বরাবরই কাঁচা ছিলাম, ডক্টর ইঞ্জিনিয়ার হওয়ার কোনো শখ কোনো কালেই ছিল না, তাই পড়ালেখায় এত সিরিয়াস কখনো হয়নি। কিন্তু এতটুকু বুঝতাম আজকাল এখনকার মেয়েরা নিজের পায়ে দাঁড়াবার জন্য পড়ালেখা করাটা জরুরি, তাই চালিয়ে যেতাম। স্কুল আমার প্রিয় জায়গাটার মধ্যে একটি ছিল, কারণ এখানে এসে আমি বিন্দাস চলতে পারতাম। বাসায় তো মায়ের বকুনি থাকে নন স্টপ, আর রায়ান ভাইয়ের শাসন, উফ, আমি এদের জ্বালায় হাঁফিয়ে উঠতাম। ভালোর মধ্যে ছিলাম আমি আর বাবা। বাবা বরাবরের নীরব দর্শকের ভূমিকা পালন করতো তাদের মাঝে, তবে আমায় অনেক আদর করতো। এই মানুষটিকে সবসময় আমার পাশে পেয়েছি, আমি যতই ভুল করি না বাবা একটা হাসি দিয়ে শুধু বলতো, বলে তো করছে, কারো খুন তো করেনি, বাদ দাও। মা তখন বাবার উপর চরম বিরক্ত হতো, অথচ বাবার হাতে কোনো রিয়েকশন হতো না। বাবার পরে কেউ যদি আমায় বুঝতো, তারা হলো আমার স্কুল লাইফের ফ্রেন্ডসরা। আর এই ফ্রেন্ডসদের সাথে আড্ডা আর মাঝে মাঝে টিচারদের সাথে কিছু দুষ্টামি করে দিনগুলো ভালোই চলছিল। কিন্তু একদিন ঘটল এক অঘটন। আমি স্কুল ছুটির পর আমার কিছু ফ্রেন্ডসদের সাথে দাঁড়িয়ে ঝালমুড়ি খাচ্ছিলাম। ইউসুফ চাচার ঝালমুড়ি আমাদের এলাকার বেস্ট ঝালমুড়ি উনি বানায়। শুধু আমাদের এলাকা না, তার ঝালমুড়ি খেতে অন্যান্য জায়গা থেকে লোকজন এসে ভিড় জমাতো। এতদিন অবশ্য উনি ছিলেন না, শুনেছিলাম চাচা নাকি গ্রামে গিয়েছিলেন, ওনার একমাত্র মেয়ের বাচ্চা হবে, তাই চাচাও এতদিন মেয়ের সাথেই ছিল। এতদিন পর চাচাকে পেয়ে সবাই ভিড় জমালো আবার। আমিও চাচার পাশে গিয়ে দাঁড়ালাম। চাচা খুব প্রাণবন্ত মানুষ, সবার সাথে খুব সুন্দর করে হেসে কথা বলে। তার সাথে কথা বলে উনি কেউ বুঝতেই পারবে না উনি অশিক্ষিত, যেখানে আমাদের সমাজে শিক্ষিত লোকগুলো নিজের শিক্ষার অহংকার এমন ভাব করে যে অল্প শিক্ষিত মানুষগুলোকে নগণ্য মনে করে। কিন্তু তারা কেন বোঝে না, শিক্ষিত হলে মানুষ হওয়া যায় না, মানুষ হতে হলে আগে নিজের মনুষ্যত্বকে জাগাতে হবে। যাই হোক, আমাকে দেখে চাচা হাসি মুখে জিজ্ঞেস করলেন, কেমন আছো মামুনি? আলহামদুলিল্লাহ চাচা। আপুর তো বেবি হয়েছে? কি বেবি? চাচা আমার দিকে তাকিয়ে হাসিটা আরও একটু বড় করে বলল, একটা রাজকন্যা হয়েছে, দেখতে যেন একদম তোমার মতো, টোকা দিলে মনে হয় এখনই রক্ত বের ঝরবো। আমিও চাচার কথা একটা মিষ্টি হাসি দিলাম, কিন্তু আমার সে হাসিটা হয়তো একজনের একদমই পছন্দ হয়নি, তার গায়ে জ্বালা বাড়িয়ে দিয়েছে। হঠাৎ কিছু শব্দ পেলাম, শব্দটা ছিল থাপ্পড়ের। কেউ আমাকে খুব জোরে একটা থাপ্পড় মারলো, না চাওয়া সত্ত্বেও চোখ দিয়ে এক ফোঁটা পানি পড়লো। এতগুলো মানুষের সামনে কে এটা করলো? তাকাতে আজ আমি মেরে কাবাব বানিয়ে রাস্তার কুকুর বিড়ালদের খাওয়াবো। এমন আকাশ পাতাল চিন্তা করে সামনে তাকাতে আমার সব রাগ ফুস। এই প্যারা কোথা থেকে আসলো নিজের অজান্তে বলে ফেললাম। এক জোড়া রক্তিম চোখ আমার দিকে এমনভাবে তাকিয়ে আছে, মনে হচ্ছে এখনই আমাকে চিবিয়ে শরবত বানিয়ে খাবে। আমি শুকনো একটা ডোক গেলে জিজ্ঞেস করতে যাব, তার আগে জিসান নামের এই প্যারা আমার হাতটা ধরে টেনে বাইকে বসালো। ওনার এমন রুড বিহেভিয়ার আমার একদম পছন্দ না, সবসময় আমার সাথে এমন করে। আমার সব বিষয়ে তার নাক টানা ঢোকালেই হয় না, না সে তবু ঢোকাবে। কেন রে ভাই, তুই আমার কে? শুধু ভাইয়ের বন্ধু বলে সহ্য করি, কিন্তু সব কিছুর একটা সীমা থাকে। বাইক বাইক বাসার সামনে এসে থামলে আমি তাকে কিছু বলার সুযোগ না দিয়ে দৌড়ে বাড়ির ভেতরে চলে গেলাম। মনটা ভীষণ খারাপ, তাই ছাদে খোলা চুলগুলো ছেড়ে দাঁড়িয়ে আছি। হালকা মৃদু বাতাস এসে চুলগুলোর সাথে যেন খেলা করছে। দূরের আকাশে কিছুটা মেঘ জমে যাওয়ার সূর্যের গ্লানিটা কম লাগছে। মন ভালো করার মতো একটা পরিবেশ, কিন্তু আমার মনটা ভালো নয়। একটু করে ঘন কালো মেঘ যেন আমার মনের বাগানে ঘিরে রেখেছে, আর যে কোনো সময় সেই মেঘ থেকে বৃষ্টি নেমে পড়বে আর আমাকে ভিজিয়ে দেবে। আর এতে এতে আমার ঠান্ডা কাশি জ্বর হলেও কারো কিছু যায় আসে না, ঠিক যেমন আজ হলো। আজকের ঘটনা জানার পর রায়হান ভাইয়ের নীরব ভূমিকা আমার ছোট্ট মনটাকে অভিমানে ভরিয়ে দিল। রায়হান ভাইয়ের কাছে বোনের থেকে বন্ধুর মূল্যটাও মনে হয় অনেক বেশি, তাই তো এমন করলো। শুধু কি রায়হান ভাই, আমার মায়েরও তো একই অবস্থা। জিসান বলতে পাগল, আমার মায়ের নজরে জিসান ভাই যা করে তাই ঠিক, আর কোনো কাজ ভুল হতেই পারে না। সে তো যথারীতি সবাইকে বলে বেড়ায় যারা তার দুটো ছেলে রায়হান আর জিসান। আমি যে তার একমাত্র মেয়ে, তার সামনে বারবার উকি ঝুঁকি দিয়ে বোঝানোর চেষ্টা করি আমার নামটাও বলো, তাহলে জনসাধারণের মানুষ আমাকেও চিনতে পারবে। কিন্তু না, প্রত্যেকবারের মতো আমার ভাবনার মা এক বালতি জল ঢেলে বলবে, কি এমন অসাধারণ কাজ করেছি যে তোর নামে ঢোল পিটাবো? আরে একবার তো ক্লাসের প্রথমে দেখা, তখন দেখবি আমি কি করি। এলাকার প্রত্যেকের ঘরে ঘরে গিয়ে তোর সুনামের জয় জয় করে বেড়াবো। দরকার পড়লে তোর ছবিও দিয়ে আসবো, যাতে রাস্তাঘাটে সবাই তোকে চিনতে পারে। মায়ের এমন কথায় বারবারের মতো আমার এই পিচ্ছি মনটা ভেঙে চুরমার হয়ে গেল। আমি বুঝতে পারলাম এই জন্মে আমি ক্লাসে প্রথম হতে পারবো না, আর মায়ের মুখে নিজের জয়ধ্বনি শোনা হবে না। হায় রে আমার কপাল, উনি থাক ওনার দুই ছেলে নিয়ে। জিসান ভাইয়ের প্রতি আমার মায়ের এই অগাধ ভালোবাসার একটি কারণ আছে। জিসান ভাই রায়হান ভাইয়ের বাল্যকালের বন্ধু, তাই স্কুল কলেজ ভার্সিটি সব জায়গায় একসাথে ছিল। এত বছরেও তাদের বন্ধুদের কোনো ফাটল ধরেনি, বরং বেড়েছে। মায়ের মুখে শুনেছিলাম রায়হান ভাই আর জিসান ভাই যখন ক্লাস 7 বা 8-এ পড়তো, তখন একদিন স্কুল ছুটির পর দুই বন্ধু স্কুলের পাশে মাঠে ক্রিকেট খেলছিল। খেলার সময় হঠাৎ বলকে জোরে মারায়
বল মাঠ থেকে রাস্তায় গিয়ে পড়লো। রায়হান ভাই বেখেয়ালি হয়ে বলটা নিতে গেলে সামনে আসা ট্রাকটার দিকে কোনো ধ্যান ছিল না, কিন্তু জিসান ভাই ঠিক সময়ে এসে রায়হান ভাইকে ধাক্কা মারে। রায়হান ভাইয়ের কিছু না হলেও জিসান ভাই প্রচণ্ড ব্যথা পায় সেই দুর্ঘটনায়। এরপর থেকে জিসান হয়ে ওঠে আমার পরিবারের সরিষা ফুল, আর আমি হলাম তাদের বাগানের কাঁটা। আমাকে কেউ ভালোবাসে না। হঠাৎ মনে হলো আমার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। আমি ঘুরে দেখি জিসান ভাইয়ের প্যান্টের পকেটে হাত ঢুকে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি তাকাবার সাথে সাথে চোখগুলো অন্যদিকে ঘুরিয়ে বলল, এখানে কি করছিস তুই? আমি তার কথা শুনেও না শোনার ভান করে চলে যেতে চাইলাম, কিন্তু কপাল আমার পারলাম কই। তার আগে জিসান ভাই আমার হাতটা ধরে ফেললো, আমাকে সামনে দাঁড় করিয়ে বলে, এক কদমও নড়বি না আমি না বলা পর্যন্ত। না চাইতেও দাঁড়াতে হবে, কারণ তার কথা না শুনলে নিজের কপালে নিজের কোড়াল মারার সমান। কখন কী করে বসে আল্লাহই জানে। জিসান ভাই খুব গম্ভীর কণ্ঠে বলল, বড় হচ্ছে, শরীরের গঠনরূপে পরিবর্তন আসছে। এখন কি তোকে বলে দিতে হবে রাস্তাঘাটে তোকে কীভাবে চলাফেরা করতে হবে? নিজের ভিভেলটাকেও সামলাতে পারিস না, তাহলে পারিস কেন? জিসান ভাইয়ের এই কথায় আমি ওনার দিকে তাকালাম। এখন মাথার সব নাটবল্টুগুলো কাজ করতে শুরু করলো। আমি এতক্ষণে বুঝতে পারলাম পাবলিকের সামনে আমাকে মারার রহস্য। আমি লজ্জায় মাথাটা নিচু করে ফেললাম। ছি, এমন দুর্ঘটনাগুলো অল টাইম জিসান ভাইয়ের সামনে কেন হয়? তখন নিশ্চয়ই সবাই দেখেছে কি লজ্জার বিষয়, সাথে জিসান ভাইও। আমার তো মাটি খুঁড়ে ডুব দিতে মন চাইছে। আমার অবস্থা বুঝে জিসান ভাই বলল, আজ লাস্ট বার বলছি, এরপর এমন ভুল দেখলে আর এমন বেখেয়ালভাবে চলাফেরা করলে তোর জন্য ভালো হবে না। আমাকে ভালো করে জানিস তুই। তোর ঘরে দুটো সাদা ওড়না এনে রেখেছি, কাল থেকে ওগুলো পরে যাবি স্কুলে। আমি কি বলেছি শুনতে পেয়েছিস? একটু চিৎকার দিয়ে বলল। আমি তার ধমকে একটু কেঁপে উঠলাম, মাথা নেড়ে হ্যাঁ বললাম। এখন রুমে যা, কিছুক্ষণ পর সন্ধ্যার আজান দেবে। এই সময় কখনো ছাদে আসবি না, রুমে গিয়ে পড়তে বস। তিশা আর 1 মিনিট অপেক্ষা করেনি, দৌড়ে নিচে চলে গেল। আর জিসান ভাইয়ের পুরো পরিবার আসছে আমাদের বাসায়, শুধু তাওহিদ ভাইয়া ছাড়া। নিজের বিয়ের দাওয়াত নিজে দিতে হয়তো লজ্জা পাচ্ছে, তাই হয়তো আসেনি। আর এছাড়া তাওহিদ ভাই খুব ব্যস্ত থাকে। জিসান ভাই থেকে 3 থেকে 4 বছর বড় হবে উনি। বিদেশ থেকে ডাক্তারি পড়ে এসেছে, এখন নিজেদের হসপিটালে পুরো দায়িত্ব নিজের কাঁধে নিয়েছে। ঢাকা শহরে প্রায় তিনটে হসপিটাল তাদের, এর মধ্যে একটাতে গরিব দুঃখীদের বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয়। এইসব হসপিটালগুলো তাওহিদ ভাইয়া এখন একাই সামলায়। খুব বাস্তববাদী মানুষ নাকি তিনি, রায়হান ভাইয়ের মুখ থেকে শুনেছিলাম। যাই হোক, তার বিয়ে ঠিক হয়েছে তানজিলা আবুর সাথে। তানজিলা জিসান ভাইয়ের বাবার বন্ধুর মেয়ে, দেখতে খুব সুন্দর। তাওহিদ ভাই নিজের বাবা মায়ের পছন্দে বিয়ে করবে বলে কারো কোনো সমস্যা নেই এই বিয়ে নিয়ে। বিয়ে 1 মাস পর, তাই কার্ড দেওয়া এখন থেকে শুরু হয়ে গিয়েছে। আমি মাত্র কোচিং থেকে বাসায় আসলাম, এসে দরজার সামনে এত মানুষের জুতা থেকে মনে মনে ভাবলাম কে আসলো। চিন্তা করতে করতে কলিং বেল বাজাতে লাগলাম। হঠাৎ চোখ গেল সামনের বিল্ডিংয়ের দিকে। কয়েকজন প্রতিবেশী উকি ঝুঁকি দিয়ে দেখছে, হয়তো তাদের মনেও আমার মতো কিউরিয়াসিটি কাজ করছে। আমি হাসতে হাসতে দরজা ধাক্কাতে যাব, তার আগে কেউ দরজাটা খুলে ফেলে আর আমি তার উপরে যেতে নিলে সে আমার বাহু দুটো ধরে ব্যালেন্স করে দাঁড় করায়। জিসান ভাই আমার দিকে তাকিয়ে আছে, আমিও তাকে দেখে একটা শুকনো হাসি দিয়ে ঘরে ঢুকলাম। ঘরে ঢুকে জিসান ভাইয়ের পরিবারদের দেখে আমি শকড। পরে জানতে পারলাম তারা দাওয়াত দিতে এসেছে। জিসান ভাইয়ের মা আমাকে তার কাছে বসালো, আমার মাথাটা টেনে কপালে একটা আদর দিল। তার আমার প্রতি এতটা ভালোবাসা খুবই মুগ্ধ করলো। উনি আসলে অনেক ভালো, কিন্তু ওনার মতো ভালো মানুষের ঘরে এই তিতা করলা জিসান কোথা থেকে এলো এটা বুঝতে পারছি না। জিসানের মা তিশার মুখটা 2 হাতে নিয়ে বলল, আমার ছেলেটা একদম ঠিকই বলেছে, তুমি আসলে একটা চাঁদের টুকরা, তোমার হাসিতে মায়া লেগে আসে। আমি তো তার কথা শুনে অবাকের চরম সীমায়। জিসান ভাই এসব বলছে তার মায়ের সাথে আমার সম্পর্কে, বাট হোয়াই? আমি আর চোখে জিসান ভাইয়ের দিকে তাকিয়ে দেখলাম, সেও নিচের দিকে তাকিয়ে মুচকে হাসছে। আমি তার হাসির রহস্য তখন বুঝতে পারিনি। নিশি আর তিশা তো সেম বয়স, তাই না আপা? তিশার মা, শুধু 2-3 মাসের বড় ছোট ওরা। জানো তিশা, তুমি যেদিন হয়েছিলে, রায়হান তো ভয়ে তোমাকে কোলেই নিতে চায়নি। জিসানকে ফোন দিয়ে বলে, জানো জিসান, বাবা না আমার জন্য একটা পুতুল নিয়ে এসেছে, একদম তুলতুলে পুতুল, একদম রূপকথার গল্পের পরীর মতো দেখতে এই পুতুলটা। তখন জিসানও জেদ করলো যে এই মুহূর্তে এই পুতুলকে দেখবে। ওকে অনেক বোঝানোর পরও যখন শুনেছিল না, তখন বাধ্য হয়ে রাত 11টায় তোমার আঙ্কেল ওকে হসপিটালে নিয়ে আসে। রায়হান কোলে না নিল, সেদিন তোমাকে জিসান কোলে নিয়েছিল, আর তখনই সে আরেক আবদার করে বসে, এই পুতুল তার চাই, সে কাউকে তার পুতুল ধরতে দিবে না, এই পুতুল শুধু তার। রায়হানকে তো যথারীতি ধমকাতে লাগলো, আজ থেকে এটা শুধু তোর পুতুল না, আমারও, আমরা দুজনে ওকে আগলে রাখবো আজ থেকে। আংটি মুখে এসব কথা শুনে আমি লজ্জা লাগছিল আমার। জিসান ভাইয়ের দিকে তাকাতে পারছিলাম না। জিসান ভাইয়ের মনে আমার জন্য এমন চিন্তা তো আমি কখনো কল্পনাও করিনি, কারণ আমার কাছে জিসান ভাইকে
টেবিলে পড়ে থাকা সেই ডিকশনারিটার মতো মনে হতো, যেটা উপকারিতা থাকলেও পড়তে বড়ই বোরিং লাগে। আমার কানে এখনও সে কথাটা বাজছে, আমরা দুজনে ওকে আগলে রাখবো। আগলে তো রেখেছি। জিসান নামক প্যারাটি আমার সমস্ত জীবনে জড়িয়ে আছে। ছোটোবেলা থেকে আমি তার কড়া শাসন পেয়ে আসছি। উনি আমার সাথে ভালো করে একটু কথা বলেছে এমন কোনো দিনও মনে নেই আমার। মনে পড়বে বা কীভাবে? জিসান ভাই এমন কখনো করেনি। সব সময় আমার উপর চিল্লে হাউ কাউ ছাড়া কিছুই বলতো না। এখানে যেতে পারবি না, ওখানে যেতে পারবি না, এটা করিস না, ওটা করিস না। উফ, আমার পুরো লাইফ শুধু তার বিধিনিষেধ মানতে পার হয়েছে। উনি আমার কাছে একটা বিষাদময় মাথা ব্যথা ছাড়া আর কিছুই না। আমার এই মাথা ব্যথা থেকে মুক্তি চাই আমি। দেখতে দেখতে 1 মাস কেটে গেল। এই 1 মাসে আমি একটু ভালোই ছিলাম, কারণ জিসান ও রায়ান ভাই দুজনে ব্যস্ত হয়ে পড়েছিল বিয়ের আয়োজনে। তাই আমাকে নিয়ে তাদের টেনশনটা একটু কম। আর আমার কাছে মনে হলো কত বছর পর আমি যেন কারো খাঁচা থেকে মুক্তি পেয়েছি। আমিও আমার মন মর্জি মতো চলাফেরা করতে লাগলাম। 2 দিন ধরে মায়ের কানের সামনে ঘ্যান করে যাচ্ছি শপিংয়ের জন্য। শপিং না করে দিলে বিয়েতে যাবো না বলে দিলাম। কিন্তু আমার মা বলে কথা যেন কান দিয়ে যায় না তার। হতাশ হয়ে নিজের রুমে বসে হেডফোন কানে দিয়ে গান শুনছিলাম। কিছুক্ষণ পর মা কতগুলো শপিং ব্যাগ হাতে নিয়ে রুমে ঢুকলো। আমি মাকে কিছু জিজ্ঞেস করতে যাব, তার আগে মা বলে ওঠে, নে তিশা, তোর শপিং, গায়ে হলুদ, বিয়ে, বৌভাতে কী পড়বি সব আছে। আমি প্যাকেটগুলো খুলে শকড এর উপরে শকড খেলাম। প্রতিটা ড্রেস অসাধারণ আর আমার পছন্দের রঙের, এর সাথে ম্যাচিং জুয়েলারিও আছে। আমি চিনতে পড়ে গেলাম আমার মায়ের চয়েস এত উন্নত হলো কী করে। আমার মা শপিং করতে গেল কখন আর আমাকে নিল না কেন? আজ তাওহিদ ভাইয়ের গায়ে হলুদ। সকাল হতে মা তারা দিচ্ছি জিসান ভাইদের বাসায় যাওয়ার জন্য, কিন্তু আমি বুঝি না এত সকাল সকাল আমি ওখানে গিয়ে কী করব। আরে ভাই, বিয়ে তো আমার না, তাহলে অন্যের বিয়ের জন্য আমি আমার এত স্বাদের ঘুম কেন নষ্ট করব? ঠিক এই সময় মা আমার ঘরে ভূতের মতো আগমন করলো। তিশা, তুই উঠবি না? আমি চোখ দুটো হালকা খুলে, উফ মা, এমন কেন করছো? গায়ে হলুদ রাতে আর এখন সকাল, এত তাড়াতাড়ি আমাকে কেন ওই বাসায় যেতে হবে? কাজের মেয়ের কি অভাব পড়েছে, নাকি আমার বাসায় খাবারের অভাব পড়েছে? দেখ তিশা, বাজে কথা বলিস না। নিশি, জিসান আর তোর আংটি কয়েকবার কল করেছে তোকে পাঠিয়ে দেওয়ার জন্য। আমি আবার চোখ দুটো বন্ধ করে আংটিকে বল আমি বিকেলে এসে পড়বো। ঠিক আছে, এই নে। আমার হাতে মা তার ফোনটা ধরিয়ে চলে গেল। আমাকে জিজ্ঞেস করার সুযোগও দিল না কে ফোন দিয়েছে। যত সব। ফোনটা কানে দিয়ে ঘুম কণ্ঠে হ্যালো, কিন্তু কেউ কথা বলছে না দেখে। আরে ভাই, চুপ করে বসে কি ধ্যান করছেন? কথা বলছে না কেন? সকাল সকাল ফোন করে আমার ঘুম নষ্ট করেন যত সব আজেরা পাবলিক। ফোনটা কাটতে নিলে সফটলি কণ্ঠে। আমি তো শকড। এত সুন্দর করে কে ডাকছে? কণ্ঠটা খুব চেনা লাগছে। তিতা করলার কণ্ঠ না এটা, বাট এই মানুষটি কখনো আমাকে এমন মধুর কণ্ঠে ডাকেনি। অলওয়েজ চিল্লিয়ে ডাকে। হঠাৎ এত চেঞ্জ আমার মুখ দিয়ে বের হয়ে গেল। কয়টা বাজে, এখনও ঘুম থেকে উঠিসনি? উঠ তাড়াতাড়ি আর রেডি হয়ে চলে আস বাসায়। আর একটু ঘুমাই না জিসান ভাইয়া? আমি এখন এসে কি করব? বিয়ে তো আমার না, যারা আসলে অনেক ক্ষতি হয়ে যাবে। যার বিয়ে সে থাকলে চলবে, বাকি মানুষের কি কাজ ওখানে? কেন, তোর কি বিয়ে করার শখ জেগেছে? বিয়ে করবি? রাজি থাকলে তোর বিয়েটাও করে দেব। আমি কিন্তু এক পায়ে রাজি। আমি ঘুম থেকে লাফ দিয়ে উঠে বসে পড়ি। আরে কি বলছেন? ব্রেক মারুন। আমি কখন বললাম আমি বিয়ে করব? আমি তো জাস্ট, আমাকে আর বলতে দিল না। 1 ঘন্টা সময় আছে তোর কাছে, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রেডি হয়ে নে। আমি গাড়ি পাঠাচ্ছি, ভদ্র মেয়ের মতো চলে আসবি। রাতে আমাদের সাথে সেন্টারে যাবি। আমি কিছু বলতে যাব, তার আগে ফোনটা কেটে গেল। হিটলার কোথাকার, কথাও শুনলো না। আমার আর কি করার, চলে গেলাম তাদের বাসায়। আমি না গেলে এই ব্যক্তি আমার কান ধরে নিয়ে যেত। তার থেকে ভালো নিজের পায়ে হেঁটে যাই, সম্মান তো বাঁচবে। রাতে যথাসময় গায়ে হলুদ আরম্ভ হলো। আমি ও নিশি সবার পরে সেন্টারে গেলাম। রেডি হওয়ার সময় বুঝতে পারলাম আমার শপিংয়ের রহস্য।
জিসান নামের পাবলিকের কারসাজি এটা। আমার আর নিশির সব কিছুই এক, শুধু কালার আলাদা। একে একে করে সবাই তাওহিদ ভাইকে হলুদ দিয়ে দিল। হলুদের পর নাচ গানের আয়োজন করা হয়েছে, আর এতে সবাই খুব এনজয়ও করেছে। আমিও এক পাশে দাঁড়িয়ে গান শুনছিলাম। হঠাৎ একটা অচেনা ছেলে এসে আমার পাশে দাঁড়ালো। আমি একটু সরে দাঁড়ালাম। সে আবার আমার কাছে এসে জিজ্ঞেস করলো, হ্যালো বেব, আই এম অর্ক, হোয়াটস ইউর নেম? আমি তার দিকে তাকিয়ে চিন্তা করতে লাগলাম, চিনি কিনা না আমি চিনি না, কিন্তু ছেলেটা যে আমাকে অনেকক্ষণ ধরে ফলো করছে তা বুঝতে পেরেছি। এখন একা পেয়ে কথা বলতে এসেছে। সে আবার নাম জিজ্ঞেস করে। ভদ্রতার খাতিরে আমিও বলে দিলাম। আমি আবার একটু বেশি ভদ্র মেয়ে। তিশা, মাই নেম ইজ তিশা। আমি চলে যেতে নিলে ছেলেটা আমার হাতটা ধরে ফেলে। আমি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাই। হাত কেন ধরেছেন? একটু রেগে বললাম, Why are you shouting? Come down, I'm coming to talk to you. You look so hot. Read in any class, babe. ছাড়ুন আমার হাত, আমি কিন্তু এখন ঠিকই চিৎকার দেব। এইটা বলার পর অর্ক আমার হাতটা আরো জোরে চেপে ধরলো। ওয়াও, তোমার দেখি রূপের সাথে তেজও আছে। পিচ্ছিল হলে কি হবে, কিন্তু অ্যাটিটিউড বড়দের মতো। তুমি জানো আমি কে? মিনিস্টারের ছেলে। যে মেয়ের গায়ে আঙ্গুল দিয়ে ইশারা করব, সাথে সাথে আমার কাছে এসে পড়বে। আর আমি সেদিন তোমার সাথে কথা বলতে এসেছি, তুমি আমাকে অ্যাভয়েড করছো? সাহস তো তোমার কম না। খুব জোরে গান বাজছে, তাই এদিকে কি হচ্ছে কেউ শুনতেও পাচ্ছে না। হাত না ছাড়লে থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দেবো। ফাজিল ছেলে, সাহস কী করে হলো আমার হাত ধরার? ছাড় বলছি। এক ঝটকা দিয়ে হাতটা ছাড়িয়ে ফেলি। তুই কে? আমি জেনে কি আচার বানাবো? ধরে থাক আমার থেকে। ও রিয়েলি? আমার সাহস দেখতে চাও? তাহলে চলো। আমার হাতটা আবার ধরতে নিলে আমি পেছনে সরে যাই আর পেছনে দাঁড়ানো ব্যক্তিটার সাথে ধাক্কা খাই। তাকিয়ে দেখি জিসান ভাই অগ্নি চোখে তাকিয়ে আছে। আমি জিসান ভাইয়ের পেছনে লুকিয়ে, ভাইয়া দেখুন না, এই ছেলেটা কতক্ষণ ধরে আমার সাথে অসভ্যতামি করছে। জিসান ভাইয়া চুপ, কিছুই বলল না। আমি কিছুটা শকড। উনি নিশিকে কল করে আমাকে ওর সাথে নিয়ে যেতে বলল, আর জিসান ভাই অর্কের কাঁধে হাত রেখে সেন্টারের বাইরে চলে গেল। আমি এখনও তাদের যাওয়ার দিকে তাকিয়ে আছি। অদ্ভুত বিষয়, জিসান ভাই এত শান্ত কীভাবে? নাকি ঝড় আসার পূর্বাভাস? আমি নিশির সাথে চলে গেলাম। কিছুক্ষণ পর উনিও কি সুন্দর মতো ফাংশনে এসে হাজির হলেন। এমন বিহেভিয়ার যে কিছুই হয়নি। অবশ্য পুরো অনুষ্ঠানে অর্ককে আমি আর দেখিই নেই। পরের দিন বিয়েটাও ভালো মতো হয়ে গেল। তানজিলা ভাবিকে সবাই সযত্নে বরণ করে নিল বাসায়। আমি অবাক হলাম তখন। তানজিলা ভাবি আমাকে দেখার আগ্রহ জেনে, আরে আমি তো এই বাড়ির কেউ না, তাহলে আমাকে দেখার জন্য আগ্রহ কেন? ওয়াই? তার আবার ভাইটাই গলায় আমাকে ঝুলিয়ে দেওয়ার প্ল্যানিং করছে না তো? খুবই কনফিউজড আমি। আজকাল কাউকে বিশ্বাস করতে নেই। বিয়ের পর বেশ কিছুদিন কেটে গেল। আমি সেদিনের ঘটনাটাও মন থেকে মুছে ফেললাম। কিন্তু বলে না, কিছু ঘটনা আপনার পুরো জীবনকে চেঞ্জ করে ফেলে। আমার সাথেও তাই ঘটলো। আমি ভুলে গেলেও একজন মানুষ ভুলেনি, আর সে হলো অর্ক। সেদিন জিসান ভাই বাইরে নিয়ে অর্ককে অনেক মারে। পরে রায়হান ভাই ও তাদের ফ্রেন্ড রনি এসে জিসান ভাইকে আটকায়। তবে তৌফিক আঙ্কেল খুব রেগে যায় জিসান ভাইয়ের ওপর, কারণ অর্ক কোনো সাধারণ ছেলে ছিল না, মিনিস্টারের ছেলে। খুব কৌশলে এই ঘটনাটা ধামাচাপা দেন আঙ্কেল আর জিসান ভাইকে ওয়ার্নিং। দেখতে দেখতে আমার 8 এর ফাইনাল পরীক্ষা শেষের দিকে। আমি অনেক আকাশ পাতাল চিন্তা করে রেখেছি। আরে বাবা, পরীক্ষা শেষ হলে তো 9-এ উঠে যাব। নিজের মধ্যে একটু বড় বড় ফিলিংস আসা শুরু হয়েছে। এতদিন তো পিচ্ছির মধ্যে সীমাবদ্ধ ছিলাম, কিন্তু আমার এই খুশিটা ছিল একদম ক্ষণস্থায়ী। আমার কপালে হয়তো অন্য কিছু লেখা ছিল। বলে না, আমরা অনেক কিছু চিন্তা করে রাখলে কি হবে, আমাদের চাবিকাঠি তো অন্যের হাতে। সে যেভাবে চাইবে তাই হবে। অনেক দিনের তিলে তিলে গড়া কুড়ের ঘরটা হঠাৎ আসা ঝড় হাওয়া ভেঙে যায় তারই হুকুমে। আমার জীবনেও এমন এক ঝড় এসে পড়ে। সেদিন
আমার লাস্ট পরীক্ষা ছিল। পরীক্ষা দিয়ে স্কুল থেকে বের হলাম খুশি মনে, ফ্রেন্ডসদের সাথে একটু আড্ডা দিয়ে বাড়ির দিকে হাঁটা ধরলাম। মনটা অনেক খুশি, এবার রিল্যাক্স হবার পালা। নতুন নতুন কত সুন্দর মুভি এসেছে, তা সব দেখব। মাকে বলবো সীমা আপুদের বাসায় নিয়ে যেতে, অনেক দিন হলো দেখি না। এসব চিন্তা করতে করতে হাঁটছিলাম, হঠাৎ একটা মাইক্রো এসে আমার সামনে দাঁড়ায়। আমি কিছুটা ভয় পেয়ে গেলাম। মাইক্রোটা দেখে আমি আমার হাঁটার গতি বাড়িয়ে দিলাম, কিন্তু শেষ রক্ষা পেলাম না। মাইক্রো থেকে অর্ক ও আরও দুজন ছেলে নেমে এসে আমাকে জোর করে তুলে নিল। চিৎকার দেওয়ার আগেই মুখ চেপে ধরলো। অনেক চেষ্টা করেও ছুটতে পারছিলাম না। আমার ছোটাছুটির কারণে অর্ক রুমাল দিয়ে নাক মুখ চেপে ধরলে আমি জ্ঞান হারিয়ে ফেলি। যখন আমার জ্ঞান ফিরে নিজেকে একটা রুমে আবিষ্কার করি। মাথাটা এখনও ধরে আছে, চোখে এখনও কেন জানি ঘুম ঘুম ভাব আছে। আমি কোথায় আছি ভাবতে লাগলাম। মনে পড়ে গেল আমাকে তো অর্ক তুলে এনেছে এখানে। হঠাৎ দরজা খোলার শব্দে আমি আঁতকে উঠলাম। চেয়ে দেখে অর্ক আরও দুজন ছেলে রুমের ভেতর প্রবেশ করলো। আমি অর্ককে দেখে চিৎকার করে উঠলাম, আমাকে এখানে কেন এনেছেন? কি ক্ষতি করেছি আমি আপনার? অর্ক হাসতে লাগলো, আমার সামনে মুখ এনে বলতে লাগলো, তোর অনেক তেজ তাই না? সে তেজ আমি দূর করতে নিয়ে এসেছি। আর তোর ওই আশিককেও তো শিক্ষা দিতে হবে। আমার গায়ে হাত তোলার পরিণাম কতটা ভয়ানক হতে পারে এটা এখন বুঝবে। আমার চুলের মুঠি ধরে তোর এমন অবস্থা করবো আজ, যাতে আয়না দিয়ে নিজের চেহারা দেখতেও ভয়ে আঁতকে উঠবি। আর তোর আশিক তোকে এই অবস্থা দেখে বেঁচে থেকে মরে যাবে। আমি অর্কের কথার আগামাথা কিছুই বুঝলাম না। কোন আশিকের কথা বলছি? আমার এমন কেউ নেই। আমি ওর হাত থেকে চুল ছোটাবার চেষ্টা করে বলছি, আপনার হয়তো ভুল হচ্ছে, আমার এমন কোনো আশিক নেই। প্লিজ আমাকে ছাড়ুন, আমি বাসায় যাব। আমার কথা শুনে অর্ক সব বাকি দু ছেলেগুলো হেসে উঠল। ব্রো যাই বলিস না, মালটা কিন্তু ঠিক বলছিস। তাহলে আজ জমিয়ে পার্টি হবে, ভাগে কি আমরাও পাবো? অফকোর্স, তা আবার বলতে হবে? আমি এদের কথা শুনে বুঝতে পারলাম আজ আমার সাথে ভয়ানক কিছু হবে, যার কথা হয়তো আমি কোনো দিনও কল্পনাও করিনি। এসব কি সত্যি আমার সাথে হচ্ছে, নাকি এখনও আমি ঘুমিয়ে আছি? আর মা কিছুক্ষণ পর আমাকে ডাকতে আসবে, তিসা তিসা করে চিল্লাবে। আজ মাকে খুব মনে পড়ছে। মা প্লিজ আমাকে ডাকো, আমি আর এই স্বপ্ন দেখতে চাই না। মা তুমি কোথায়? আমার চোখ দিয়ে পানি পড়ছে, মাথার চুলগুলো মনে হয় ছেড়ে যাচ্ছে এমন মনে হচ্ছে। বাকি দুটো ছেলে চলে গেল, আর অর্ক আমাকে বিছানায় ধাক্কা দিয়ে ফেলে দিল। নিজের শার্ট খুলতে লাগলো। আমি এদিক ওদিক দেখতে লাগলাম, কোথাও পালানো যায়। অর্ক আমার দিকে এগোতে থাকলে আমি দৌড় দিয়ে বারান্দায় চলে যেতে নিলাম। উদ্দেশ্য গিয়ে দরজাটা লাগিয়ে দেবো, কিন্তু আমি বারান্দায় যাবার আগে অর্ক আমাকে ধরে ফেলে। ছুটতে চাইলে আমাকে জোরে কয়েকটা থাপ্পড় মারে। থাপ্পড়ের কারণে আমার ঠোঁট ফেটে রক্ত বের হয়ে যায়। আমি অনেকটা দুর্বল হয়ে পড়ি, শরীরে মনে হয় আর শক্তি নেই। আমাকে ধাক্কা দিয়ে আবার বিছানায় ফেলে দেয়। এখন আর উঠার শক্তি পাচ্ছি না, মাথাটা ভোঁ ভোঁ করছে, চিৎকার করে কাঁদতে মন চাইছে। আর রায়হান ভাইকে খুব বেশি মনে পড়ছে। আমি কোথাও যেতে চাইলে রায়হান ভাই মানা করলে রাগ করে বসে থাকতাম। তখন রায়হান ভাই এসে বলতো, তিশা বাইরের জগৎটা অনেক খারাপ, কখনো এর আসল চেহারা দেখলে তুই সহ্য করতে পারবি না বোন, আর আমি তোকে হারাতে চাই না। তিশার চোখ দিয়ে পানি পড়ছে, বারবার একটা কথা মনে পড়ছে, ভাই তুই কোথায়? আমি যে সত্যি সহ্য করতে পারছি না, প্লিজ ভাই আমাকে নিয়ে যা। তিশা ঘুমিয়ে আছে। কিছুক্ষণ আগে ডাক্তারি কাবে এসে তিশাকে চেক আপ করেছে। ডাক্তারি কাবে জিসানের ফ্যামিলিদের ডাক্তার তিশাকে কিছুটা শান্ত রিল্যাক্স করার জন্য ঘুমের ইঞ্জেকশন দিয়ে দিয়েছে। ডাক্তার যাওয়ার সময় বলে গেছে তিশার প্রপার খেয়াল রাখতে। এখনও তিশার বাচ্চা বয়স এখনও 14 বা 15 হবে, আর এতটুকু বয়সে এমন অ্যাক্সিডেন্ট তিশার জন্য ক্ষতিকর। তিশাকে যত দ্রুত সম্ভব নর্মাল করার চেষ্টা করতে হবে, তা না হলে ওর ব্রেনে আঘাত আসবে আর ও ট্রমা থেকে ইজিলি বেরোতে পারবে না। এটা ওর জন্য মারাত্মক শক্তির বিষয়। জিসান ড্রয়িং রুমে বসে আছে, রাগে এখনও মাথার রগ ফুলে গেছে, কিছুতেই যেন নিজেকে শান্ত করতে পারছে না। আর ও একটাই কষ্ট, ওর
অর্ককে নিয়ে যাতে খুন করতে পারলো না। আর তার আগে রায়ান ওকে বাঁচিয়ে ফেলেছে, তাই রাগে কোর্টে রায়ানের দিকে তাকিয়ে আছে। এখন তো রায়ানকেও মারতে মন চাইছে, আজ ওর কারণে অর্ক বেঁচে গেছে। তৌফিক সাহেব এতক্ষণে ফোনে ব্যস্ত ছিল ছেলেটাকে নিয়ে, তিনি করেছেন মহাযন্ত্রণায়, কারো কথা শুনছেন না, রাগের মাথায় একটার পর একটা সিন ক্রিয়েট করে আসছে, আর তার সামলাতে তৌফিক সাহেবের ভোগান্তি পড়তে হয়। আজও তার ব্যতিক্রম না। অর্ক মিনিস্টারের ছেলে, এটা সামলাবে কীভাবে সেটাই এখন সে বসে বড় কথা। উনি ফোনে কথা বলে সোফায় বসে পড়লেন, আর মিসেস রাবিয়া বেগম ছেলের মাথা ঠান্ডা করার চেষ্টা করছেন। তা দেখে তৌফিক সাহেবের মন চাইছে মা বেটা দুজনকে আফ্রিকা জঙ্গলে পাঠিয়ে দিতে, তাদের দুজনের জন্য ওইটাই সব থেকে শ্রেষ্ঠ জায়গা। মানুষের মধ্যে থাকা যোগ্যতা নেই এদের। ছেলে আকাম করবে, ছেলের মাথায় পানি ঢেলে ঠান্ডা করবে। বাহ, কি ফ্যামিলি আমার! বুঝলাম অর্ক যা করেছে ঠিক করেনি, কিন্তু তাই বলে নিজেও কি ওর মতো ক্রিমিনাল হয়ে যেতে হবে? অর্ককে অন্যভাবে শাস্তি দেওয়া যেত, কিন্তু এখন কি হবে? মা বেটার তো কোনো টেনশনই নেই। আর এদিক দিয়ে যে আমার পিছনে বাস পড়েছে তা থেকে তাদের কি? তুমি এটা কীভাবে করতে পারলে? জি স্যার। তৌফিক সাহেব আর সহ্য করতে না পেরে জিজ্ঞেস করলো, তুই কাজটা একদম ভালো করিসনি রায়ান। জিসান বল, আমি তোমাকে কিছু জিজ্ঞেস করেছি, তুমি আমার কথার উত্তর না দিয়ে রায়ানকে কেন ধমকাচ্ছ? তিশা তোর বোন হয়, আর তোর বোনের সাথে ওই জানোয়ারটা এত নোংরা কাজ করতে চাইছে, আর তুই কি ওকে বাঁচালে হয় রায়হান? তৌফিক সাহেব ঠাস করে জেসানের গালে একটা থাপ্পড় লাগিয়ে দিল। বেয়াদব ছেলে, ও তোকে বাঁচাবার জন্য এমন করেছে, আর আর কি করতে চাইছে? হাত পা ভেঙে দিয়েছিস, এখন নাকি জ্ঞান ফিরে নেয়, আর জ্ঞান ফিরলেও আর কখনো চলতে পারবি কিনা সন্দেহ। আর তুই এখনও এসব বলছিস? এত কিছু নিজে করে আবার এই ছেলেটা কি ধমকাচ্ছিস? আরে ও না থাকলে তুই আরও আগে জেলের ভাত খাইতি। বারবার সব জায়গা থেকে তোকে বাঁচিয়ে আনে তোকে জেলে ঢুকিয়ে দেওয়ার ভালো, তাহলে হয়তো তোর একটু শিক্ষা হতো। জিসান মাথা নিচু করে এখনও বসে আছে, মনে হচ্ছে কোনো লাভ হয়নি ওকে। এই রাপড়টা মেরে উল্টা তৌফিক সাহেবের হাত ব্যথা করছে। করে মাথা ঠান্ডা করুন, এখন মাথা গরম করে কিছু হবে না। রায়ান বলে, জিসানের কারো কথা এমন ভালো লাগছে না, তাই উঠে পড়ে চলে গেল। বাবা রায়ান ঠিক বলেছ, জিসানকে পরে দেখবো, আগে এটা কীভাবে সামলাবো। অর্কের বাবা দেশে নেয়, তাই হয়তো এখনও পরিস্থিতি আমাদের হাতে, কিন্তু কাল উনি দেশে ফিরেছে, এসে আমাকে জানতে চাইবে আর ছেলের এই অবস্থার জন্য কী দেয়, আর তখন তিনি তার সব শক্তি লাগিয়ে দেবে জিসানকে শাস্তি দিতে। তার জানার আগে আমাদের কিছু করতে হবে। তাহিদ বলল, তাই তুই তাড়াতাড়ি ব্যবস্থা কর, তোকে যা বললাম, এই আপদটাকে এখান থেকে বিদায় কর, তা না হলে আমি সহ্য করতে পারবো না। আমার চোখের সামনে থেকে আমার ছেলেকে হ্যান্ডকাপ পরে পুলিশ নিয়ে যাবে, এটা আমি সহ্য করতে পারবো না। তৌফিক সাহেব কেঁদে উঠলেন, যতই বকাবকি করুক, কিন্তু সব বাবা মায়ের নিজের সন্তানকে ভালোবাসে, কিন্তু জিসানের ওই একটাকে খুব ভয় পায়। তৌফিক সাহেব কখন কী করে বসে জিসান তিশার রুমে প্রবেশ করে, তিশার গুটিসুটি দিয়ে বাচ্চাদের মতো ঘুমিয়ে আছে। তানজিলা, নিশিয়া, তিশা মা মেয়ের পাশে বসে আছে। এত বড় একটা দুর্ঘটনার পর মেঘি কিছুতে একে ছাড়বে না। আর তানজিলা জিসানকে দেখে ইশারা করে তিশার পাশে বসতে, কিন্তু জিসান মাথা নেড়ে না বলে, তিশা ঘুমিয়ে আছে, ঘুমাক, ওকে দেখলে আমার অর্কের প্রতি রাগটা আরও বাড়বে। তাই জিসান নিজের রুমে চলে গেল। জিসান নিজের রুমে বারান্দা দাঁড়িয়ে খোলা আকাশের দিকে তাকিয়ে আছে, আর তিশার সাথে ঘটে যাওয়া ঘটনাটা চিন্তা করছে। আজ দুপুরের ঘটনা। জিসান, রায়হান ও তাদের কিছু ফ্রেন্ড রেস্টুরেন্টে এসেছিল লাঞ্চ করতে। অনেকদিন পর একসাথে কিছু প্ল্যান করলো, ফ্রেন্ডদের সাথে আড্ডা ভালোভাবে জমেছিল। এমন সময় জিসানের একটা কল আসে। কলটা রিসিভ করতে জিসান মুখটা রক্তবর্ণ করে ফেলে। রায়হান সহ সবাই বুঝতে পারে এমন কিছু হয়েছে হয়তো, যার কারণে জিসান ভীষণ রেগে গেছে, কিন্তু তবুও জানতে হবে। তার রায়হান জিসানের কাঁধে হাত থেকে জিজ্ঞেস করলো, কী হয়েছে? জিসান ফোনটা রেখে খুব শান্ত কণ্ঠে বলল, তিশা কিডন্যাপড হয়েছে। এটা শোনার পর রায়হান বসা থেকে উঠে দাঁড়িয়ে গেল। হোয়াট? জিসান আবার কাকে জানি ফোন করলো এবং একটা নাম্বার দিয়ে, নাম্বারটা লোকেশন জানার জন্য। এদিকে রায়হানের মেজাজ খারাপ হয়ে যাচ্ছে জিসানের এমন নীরব থাকার কারণে। জিসানকে করেছে, আর তুই কার নাম্বার দিয়েছিস? এভাবে শান্ত হয়ে কীভাবে আসিস? আমি চললাম। রায়হান যেতে নিলে জিসান হাতটা ধরে ফেলে, রিল্যাক্স রায়হান, আগে লোকেশনটা জানতে দে, কে করেছে তুই জানিস? রায়হানকে বলল, অর্ক করেছে। ওর গাড়িতে তিশাকে দেখে শাহিন, জিসান ও রায়হান ফ্রেন্ড। লোকেশন জানার সাথে সাথে জিসান সহ বাকি সবাই রওনা দিল। অর্কের আঘাতগুলো তিশা নিতে পারেনি, তাই তিশা আবার অজ্ঞান হয়ে যায়। অর্ক কয়েকবার পানি ছিটা দেওয়ার পরও যখন তিশার জ্ঞান না ফিরে, তখন বাধ্য হয়ে চলে যেতে নেয়। যা করবে জ্ঞান ফিরে করবে, তা না হলে তিশাকে কষ্ট দেওয়ার এত প্ল্যান নষ্ট হয়ে যাবে। এসব ভেবে দরজাটা খুলে সামনে দাঁড়ানো ব্যক্তিটাকে দেখতে না চাইতো অর্ক ভয় পেয়ে যায়। জিসানের চেহারা রাগে লাল হয়ে আছে। ভেতরে ঢুকে অর্ককে একটা লাথি মারে। অর্ক ছিটকে গিয়ে পড়ে। রায়হান আর ওদের ফ্রেন্ডরা অর্কের দুই ফ্রেন্ডের পিটাচ্ছে। এমন সময় জিসানের ডাকে রায়হান রুমের ভেতরে যায়। জিসান তিশার জ্ঞান ফেরানোর চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হচ্ছে না, তাই রায়হানকে ডাক দেয় তিশাকে নিয়ে যাওয়ার জন্য। রায়হান তিশাকে নিয়ে জিসানদের বাসায় আসে, কারণ রায়হানের বাবা মা এখানে খবর পেয়ে সবাই অপেক্ষা করছে। তিশাকে বাসায় রেখে রায়হান আবার জিসানের কাছে চলে যায়। জিসানের রাগের সম্পর্কে রায়হান খুব ভালো করে জানে, তাই জিসানকে আটকাতে হবে। রায়হান গিয়ে দেখে অর্ক আর ওর ফ্রেন্ডের খুব অবস্থা খারাপ।
কিন্তু জিসান এখনও মেরে যাচ্ছে, আরও কিছুক্ষণ থাকলে হয়তো মরে যাবে। জিসানের ফ্রেন্ডসরা জিসানকে ধরার সাহস পাচ্ছে না। রায়ান গিয়ে জিসানকে আটকায়, রায়ান জিসানকে বাসায় নিয়ে আসে আর ওদের ফ্রেন্ড বলে অর্ক আর ওর সাথীদের কোনো হসপিটালের সামনে ফেলে আসতে, কারণ ওদের কিছু হলে কারোর জন্য ভালো হবে না। সকাল সকাল তিশার ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে তিশা রুমটা দেখে চিনতে পারলেন না, আর চারদিকে চোখ বুলায়। রুমটা চিনতে না পারলেও আশেপাশের লোকগুলোকে তিশা খুব ভালো করে চিনে। তিশার মা তিশার পাশে ঘুমিয়ে আছে, বাবা সোফায় আর রায়হানের বারান্দার এই যে চেয়ারটায় বসে ঘুমিয়ে আছে। সবাইকে খুব ক্লান্ত লাগছে কালকের ঘটনায়, তারা খুব টেনশন ছিল। তাদের জন্য হলো নিজেকে স্বাভাবিক রাখতে হবে, তা না হলে আমার সাথে সাথে সবার কষ্ট বাড়বে। তিশার মনে মনে নিজেকে শক্ত করে নিল। তিশা অনেক কিছু চিন্তা করে মাকে ডাক দিল। মা তিশার কণ্ঠ শুনে তিশার মা ধরফড়িয়ে উঠলো। তিশার মুখে হাত দিয়ে, কি হয়েছে তিশা, তুই ঠিক আছিস? তোর কিছু লাগবে? পানি খাবি? বল কি লাগবে? শরীর খারাপ লাগছে না তো? কিছু তো বল মা, চুপ কেন? মা আমি ঠিক আছি, দেখো তুমি, আমি একদম ঠিক আছি। তুমি আগে বলো আমরা কোথায়? আমরা জিসেন্দ্রের বাসায়। কাল ডাক্তার তোকে ঘুমের ইঞ্জেকশন দিয়েছিল, তুই সারা রাত ঘুমিয়েছিলি, তাই আমরাও এখানে রয়ে গেলাম। তোর বাবা আর ভাইকে কত করে বললাম বাসায় চলে যেতে, কিন্তু না, তোকে ছাড়া যাবেই না। তিশাদের কথা শব্দ তিশা, বাবা ও রায়হান ঘুম ভেঙে যায়। তারা সবাই মিলে কিছুক্ষণ গল্প করে। রায়হান খুশি তিশাকে স্বাভাবিক দেখে, কালকের ঘটনা তুলে তিশাকে আর কষ্ট দিতে চায় না। কিছুক্ষণ পর তিশা মাকে বলল, মা আমার না ক্ষুধা পেয়েছে। তিশা ডাইনিং টেবিলে বসে আছে আর সবাই তিশার দিকে তাকিয়ে আছে। তিশাকে এতটা স্বাভাবিক দেখে সবাই খুবই খুশি, কিন্তু তবুও রয়ে যায়। তিশার সবার দিকে তাকিয়ে, কি হয়েছে সবাই আমাদেরকে এভাবে কেন তাকিয়ে আছো, যেন ভূত দেখেছো? সব ঠিক আছে তো? তখন জিসান সিঁড়ি দিয়ে নামতে নামতে বললো, সবই ঠিক আছে, কিছু হলে তো এত করে মিষ্টি গলিয়ে ফেলতো, এত তাড়াতাড়ি কিছু হওয়ার সম্ভাবনা নেই। জিসানের কথা, তাহলে জিসানের দিকে তাকালো। তখন কি বলতে হয় একটু ভেবে বলতো। এত বাবার সময় নেই আমার কাছে, আমার কি কোন দেশের প্রেসিডেন্ট যে আমাকে অনেক ভেবেচিন্তে কথা বলতে হবে, আর তুই এখনও চেয়ে আছিস কেন? খাবার কি মুখে তুলে দিতে হবে এখন? তিশা ওর বাবা মা আর ভাইয়ের দিকে তাকালো, কেউ কিছু বলছে না। সবাই শুনেও না শোনার ভান করে খেয়ে যাচ্ছে, কারণ সবাই জানে জিসান এমনই, তাদের সবার অভ্যাস হয়ে গেছে। তাই তিশাও আর কথা না বাড়িয়ে খাওয়া আরম্ভ করলো। আর জিসান খাওয়ার ফাঁকে ফাঁকে তিশাকে দেখছে। জিসান ইচ্ছা করে এসব বলছে, কারণ জিসান জানে তিশার আশেপাশে সবাই স্বাভাবিক থাকলেও তিশাও কালকের ঘটনা তাড়াতাড়ি ভুলে যাবে। বিকেলে তিশা নিশির সাথে বসে গল্প করছে, আর গল্পের ফাঁকে ফাঁকে নিশির কাছে কাল কী হয়েছে তা জানার চেষ্টা করছে। নিশু বরবর করে সব বলে যাচ্ছে। এমন সময় নিশির ড্রয়িং রুম থেকে চিল্লাচিল্লি শব্দ পেল। তিশা ভাবছে আবার কী হলো। ড্রয়িং রুমে জিসান বসে আছে আর তার অফিসের তৌফিক সাহেব। তাদের মাঝখানে টি টেবিলে জিসানের প্যারিসে যাওয়ার টিকিট পড়ে আছে। বাবা ছেলের মধ্যে তুমুল ঝড় বয়ে গেল। এখন তারা দুজনে চুপ। সিচুয়েশন বুঝে তৌফিক সাহেব জিসানকে প্যারিসে পাঠানোর চিন্তা করছে। এতে শুধু জিসান না, রায়হান তিশার ওদের জন্য ভালো হবে। জিসান এখানে থাকলে সিচুয়েশন আরও খারাপ হবে। না চাওয়া সত্ত্বেও ওর সাথে রায়হান ও তিশার জীবনটা হেল হয়ে যাবে। রায়হান তো বড়, সব সামলিয়ে ফেলবে, কিন্তু তিশা তো বাচ্চা মেয়ে, এখন সব কিছু সামলানো বয়স হয়নি। তাছাড়া তিশার থেকে আপাতত জিসানকে দূরে রাখাই ভালো, কারণ জিসান দিন দিন তিশার প্রতি পসেসিভ হয়ে পড়েছে, যা ভবিষ্যতে জিসানের জন্য ভালো হবে না, তিশার জন্য। কিন্তু জিসানের তার এক কথা, সে যাবে না, সে কিছুতেই যাবে না। ঝড় আসুক, তুফান আসুক, বন্যা হোক, তবু সে বাংলাদেশ ছেড়ে এত দূর কিছুতেই যাবে না। জিসানের এই না যাওয়ার কারণটা খুব ভালো করে জানে সবাই, তবুও জিসানকে বোঝাবার বৃথা চেষ্টা করছে। তৌফিক সাহেব সহ্য করতে না পারে অবশেষে জিসানকে তিশার কসম দিল, আর যদি ওর ভালো চাও তাহলে আজও দেশে চলে যাও। বাবার মুখে এসব কথা শুনে জিসান কিছুক্ষণ চেয়ে রইল, এরপর হাঁটা ধরলো উপরে। তিশা নিচে কিছু বিষয়ে হাসাহাসি করেছিল। এমন সময় জিসান এসে তিশার হাতটা ধরে নিচে চলে গেলো সবার সামনে। ঘটনা এত দ্রুত ঘটলো যে তিশা কিছুতে ভাবতে পারছে না। জিসান নিজের বাবার দিকে তাকিয়ে, তুমি চাও তো আমি চলে যাও? ওকে চলে যাবো, কিন্তু আমার একটা শর্ত মানবে তো? কি তৌফিক সাহেব? আমি তিশাকে বিয়ে করবো আজই, এখনই। বিয়ের কথা শুনে তিশার পা দুটো মনে হয় অবশ হয়ে গেল। কেমন অসহায় দৃষ্টিতে সবার দিকে তাকিয়েছে। কেউ কিছু বলছে না কেন? আমার মেয়েটা ছোট জিসান, এভাবে তোমার সাথে কিভাবে বিয়ে দেবো? একবার ভাবো, তুমি আগে প্যারিস যাও, তুমি আস্তে আস্তে তিশাও কিছুটা বড় হয়ে যাবে, তখন দেখবো না। আর না আঙ্কেল, আমি এতটা রিস্ক নিতে পারবো না। সবাই এখানে জানে সব কিছু, তাই আমি আশা করবো আমার দিকটা বুঝবে। আমি এভাবে চলে গেলে শান্তি মতো থাকতে পারবো না। এদিক দিয়ে তিশা জিসানের হাত থেকে নিজের হাতটা ছড়ানোর চেষ্টা করছে, কিন্তু জিসানের অগ্নি দৃষ্টি তিশার দিকে পড়ায় সব চেষ্টা শেষ। জিসানকে সবাই অনেক বোঝানোর চেষ্টা করছে, কিন্তু জিসান তো নাচর বান্দা, সে যা চায় তা হাসিল না করে এক পাও এগোবে না। জিসানের পাগলামি সম্পর্কে সবাই জানে, তাই কারো কাছে আর কোনো পথ রইল না। অবশেষে জিসান ও তিশার বিয়েটা হয়েই গেল। সবার অনেক জোড়াজড়িতে বিয়েটা করতে বাধ্য হলো তিশা। জিসান যা চেয়েছে তা তো পেলো, কিন্তু সাথে 3টা শর্ত ছিল। প্রথম শর্ত তৌফিক সাহেব দিয়েছিল, জিসান 5 বছর আগে দেশে ফিরতে পারবে না। আর বাকি 2টো শর্ত তিশা দিয়েছিল। যখন রায়হান ওকে বিয়ের জন্য মানাতে গেল, তিশাও জানে জিসান বিয়ে না করে কিছুতে যাবে না, তো ঘাট তেরা মানুষ।
তাই সুযোগ পেয়ে দুটো শর্ত ধরিয়ে দিল তিশার। দুটো শর্তের মধ্যে একটি ছিল জিসান ও তিশার বিয়ের কথা সময় না হওয়া পর্যন্ত কেউ যাতে না জানে। কখনো সিচুয়েশন যদি এমন হয় বিয়ে কথা বলতে হবে তাহলে বলা যাবে, তাছাড়া না। তিশার দ্বিতীয় শর্ত ছিল তিশার পড়ালেখা শেষ না হওয়া পর্যন্ত তিশাকে কোনো সম্পর্কে আবদ্ধ করতে বাধ্য করা যাবে না। তার মানে জিসান তিশাকে পেয়েও পেল না। তিশার শর্তগুলো শুনে জিসান শুধু একটু বাঁকা আসলো, তবে জিসানের সেই মুহূর্তে সব শর্ত মেনে না ছাড়া কোনো উপায়ও ছিল না। জিসানের এয়ারপোর্টে যাওয়ার সময় হয়ে গেল। সবাই জিসানকে বাড়ির বাইরে এসে বিদায় জানালো একজন ছাড়া। জিসান কোনো কথা না বলে উপরে চলে গেলে সবাই বুঝতে পারলো জিসান কোথায় গিয়েছে। তিশা বিছানায় আদর্শ হয়ে মাথায় হেলান দিয়ে বসে আছে আর চিন্তা করতে লাগলো কি থেকে কি হয়ে গেল। এত কিছু তো স্বপ্নেও ভাবিনি। যে মানুষটিকে সারাদিন বকা ছাড়া মনে করতাম না, সে মানুষটি কীভাবে আমার সাথে জড়িয়ে গেল। আমি তো কখনো এমন কিছু চাইনি, তাহলে কেন এমনটা হলো। এমন সময় কেউ দরজা খুলে ভেতরে প্রবেশ করলো। তিশা জিসানকে দেখে লাফ দিয়ে উঠে দাঁড়ালো। জিসান তিশার সামনে গিয়ে আমি চলে যাচ্ছি তিশা, এরপর কবে দেখা হবে জানি না। হয়তো তুই মনে মনে এখন আমাকে ঘৃণা করছিস, কিন্তু আমার মন বলছে একদিন ঠিকই তুই বুঝতে পারবি। তিশা তখনও নিচের দিকে তাকিয়েছিল, কিছুই বলল না। জিসান একদম সামনে এসে তিশার কপালে একটা আদর দিয়ে দিল। যাওয়ার সময় দরজায় দাঁড়িয়ে শুধু বলে গেল, ভালো থাকিস বউ, পারলে আমার জন্য একটু তাড়াতাড়ি বড় হওয়ার চেষ্টা করিস। জিসান গাড়িতে উঠে চলে গেল। রায়হান সাথে গেল। তিশা বারান্দায় দাঁড়িয়ে জিসানের যাওয়ার দিকে তাকিয়ে রইল। আর জিসান গাড়ির লুকিং গ্লাস দিয়ে তিশাকে দেখে চোখের এক কোণে দিয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়লো, যা কেউ দেখার আগে মুছে ফেললো। জিসানের যাওয়ার পর তিশা ও রায়হানকেও কিছুদিনের জন্য কোথাও পাঠিয়ে দিল তৌফিক সাহেব। অর্কের পিতা প্রাণপণ চেষ্টা করলো জিসানকে বাংলাদেশে এনে চরম শাস্তি দেবে, কিন্তু বাদ সাধুল একটা সিসিটিভি ক্যামেরা সেদিন তিশাকে কিডন্যাপ করার সময় রাস্তায় থাকা সিসিটিভি ফুটেজ সব দেখা যাচ্ছে। আর এই খবর মিডিয়াতে গেলে অর্কের পিতা জানে নিজের মান সম্মান তো যাবে, সাথে হয়তো পথটাও। তাই কিছুটা শান্ত হয়ে গেল। অর্ককে চিকিৎসার জন্য বাইরে নিয়ে গেল। তিশাকে নিশির সাথে নিশির স্কুলে ভর্তি করে দিল। আর সেখানে নীলের সাথে দেখা হয় তিশার আর বেস্ট ফ্রেন্ড হয়ে যায়। নতুন স্কুলে উঠে তিশা অতিথির সব কিছু পিছনে ফেলতে থাকে, শুধু পারে না জিসানকে, কারণ কোনো না কোনোভাবে এসে পড়ে তিশার সামনে। জিসান পুকুর পাড়ে দাঁড়িয়ে আছে, কিছু ইট হাতে নিয়ে একটা একটা করে ঢিল মারছে পুকুরে। আর কিছু হয়তো চিন্তা করছে। তাওহিদ পাশে এসে দাঁড়ালো, কিন্তু জিসানের কোনো রিয়েকশন নেই। ভাইয়ের এমন ভাবেন মনোভাব তাওহিদের ভালো মনে হলো না। যে খেলায় মেতে উঠেছিস কি মনে করছে জিততে পারবি। আসলে তাওহিদ খুব ভালো করে বুঝতে পেরেছে জিসান এসব ইচ্ছে করে করেছে। হারার জন্য আমি কিছু করি না ভাইয়া, কিন্তু কি দরকার ছিল ওকে একটু সময় দিতে, কয়েকটা বছর কি একটু ওয়েট করতে পারলি না। বাধ্য করে সম্পর্ক করেছিস, কিন্তু ভালোবাসা তো জোর করে হয় না জিসান। তো তোমার কি মনে হয় আমি জোর করেছি ওকে? কখনো না। ওকে আমি কখনো আমাকে ভালোবাসাতে জড়াতে করবো না, কিন্তু আমাকে ছেড়ে যাওয়ার পারমিশনও দেবো না। ও চাক বা না চাক ওকে আমার সাথে থাকতে হবে, কিন্তু এভাবে। আর ও তো তোকে ছাড়ার কথা বলেনি, তাহলে এমন কেন করেছিস? আর তুই যে শর্ত সব ভেঙে ফেলেছিস, তারপরে নাম কী হবে? তিশা যদি সব মেনে না নেয়, জিসান একটু বাঁকা হাসে, তাহলে জিসানের এই হাসির রহস্য বুঝতে পারে না। তুই অনেক চেঞ্জ হয়ে গিয়েছিস জিসান, তো সব কিছু কেমন রহস্যময় লাগে আমার কাছে। রিল্যাক্স পাই, তোমাকে এসব নিয়ে চিন্তা করতে হবে না। তুমি শুধু এতটুকু মনে রেখো, আমার অপেক্ষায় পাল্লা শেষ। তাই আমি আর ওয়েট করতে পারবো না। ওকে এখন আমার কাছে ধরা দিতে হবে, সেটা যেভাবে হোক। আর আমি যা করছি ভেবে করছি, একদিন বুঝতে পারবে। আজ রূপকের বিয়ে, তাই সবাই যথাসময়ে সেন্টারে যাওয়ার জন্য গাড়িতে উঠতে লাগলো। তিশা, নিশি, নীলু ও কাজিনরা সে গাড়িতে বসেছে। সে গাড়ি থেকে পা বাড়ালে, কিন্তু বেচারি আর সামনে এগোতে পারলো না। কেউ পেছন থেকে ওর হাতটা ধরে ফেললো। তিশার বুঝতে বাকি রইল না সে কে। জিসান তিশার হাতটা ধরে এমনভাবে দাঁড়িয়ে আছে যে কিছু হয়নি। তিশার ওড়না দিয়ে হাতটা ঢাকা বলে কেউ কিছু দেখতেও পারেনি। ওই সময় নিশি ইশারা দিয়ে গাড়িতে উঠতে তিশাও চোখের ইশারায় বুঝিয়ে দিল, তোর হিটলার ভাই চালালে আসবো। নিশি একটা বিশ্বজয় হাসি দিল, মানে ও বুঝতে পারলো শুরু হয়ে গেছে আমার ভাইয়ের রোমান্টিক অত্যাচার। বেচারি তিশা। আর তিশা রেগমেগে জিসানের দিকে আর চোখে তাকিয়ে আছে। সেন্টারে পৌঁছে তিশা বের হতে নিলে দেখে দরজা লক করা। দরজা খুলুন। জিসানের দিকে তাকিয়ে জিসান তিশার দিকে তাকিয়ে বললো, খুলবো না? কী করবি? খুলবে না মানে কি এখানে বসে থেকে কী করবো? জিসান তিশার দিকে তাকিয়ে রোমাঞ্চ করবো। যাতা বলছেন? কি যাতা বলছেন? তিশা একটা শুকনো ঢোক গেলে, কেন কোনো খারাপ কিছু বলেছি? বিয়ে তো হয়েছে 4 বছর আগে হয়েছে, কিন্তু প্রেম ত্যাগ করতে পারিনি। আমার তো তোর সাথে প্রেম করার ইচ্ছে অনেকদিন থেকে, তাহলে এখন যখন সুযোগ পেয়েছে তাহলে একটু একটু প্রেম তো করতেই পারে তার সাথে। তিশার কানের কাছে এসে বলি, আর একটু রোম্যান্স কি বলিস? তিশা জিসান এসব কথা শুনে পারে না, কেঁদে দেয় কাদা কাদা ফেস নিয়ে, বলে দরজা করুন প্লিজ, আমি বাইরে যাব, সবাই হয়তো খুঁজছে আমাকে। তিশা এমন দেখে জিসানের পেট ফেটে হাসি আসে, তবু নিজেকে সামলে নেয়। ওকে তাহলে কিসমি। তিশার এক হাত ধরে টেনে সামনে এনে জিসান কথা শুনে তিশা কাশতে লাগলো। কাশতে কাশতে দম যা অবস্থা। জিসান পানির বোতলটা দিয়ে ঢকঢক করে এক বোতল পানি খেয়ে ফেলে। মনে হয় 1 সাগর পানি খেলো। আজ তিশার তৃষ্ণা নিবারণ হবে না। এসি গাড়িতে বসে তিশা ঘেমে যাচ্ছে, কপালে বিন্দু বিন্দু ঘাম জমে গেছে। জিসান রুমাল দিয়ে ঘাম মুছতে মুছতে বললো, কিরে এত হিট কোথা থেকে পাচ্ছ? এত ঠান্ডা আবহাওয়া, তুই ঘামছিস? তিশাকে চুপ থাকতে দেখে নিজের ঠোঁট কামড়ে ধরে বলে, আচ্ছা ঠিক আছে, এখন কিস করতে হবে না, এটা আমি পরে নিয়ে নেবো, কিন্তু
এখন আমার কিছু কথা কান খুলে শুনে রাখ, সেন্টারে একা একা কোথাও যাবে না, সবসময় নিশি বা নীলের সাথে থাকবে অথবা আংটির সাথে। তোকে আমি একা কোথাও যেন না দেখি। কি বললি বুঝতে পারলি? তিশা মনে মনে ভাবছে এসব না মানলে আমাকে এখান থেকে যেতে দেবে না, আর ওনার এখানে থাকা মানে মহাবিপদ। আচ্ছা ভালো, যা বলে শুনিনি। তিশা মাথা নেড়ে হ্যাঁ বললো। গুড গার্ল, যা এখন। গেটটা খোলার সাথে সাথে তিশা দৌড় দেয়, যা তা দেখে জিসান হেসে দিল। কিছুক্ষণ পর বিয়ের পর্ব শুরু হবে। কাজে এসে সব লেখালেখি করছে। এরই মাঝে জিসান খেয়াল করলো বিয়ের বাড়ি বেশ কিছু ছেলে তিশার পিছনে ঘুরঘুর করছে। তাদেরকে জিসানের মেজাজ খারাপ হয়ে যায়। এদের কি কারো আর কোনো নজর পড়ে না? আমারটাকে নিয়ে এত টানটানি কিসের? আর এই মেয়েটা একটা থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দিতে মন চাইছে। এত সাজুগুজু আসার কি দরকার ছিল? একবার এখান থেকে যেয়ে নি, তারপর ওর বিমৃতি ছুটাবো। তিশা সবার সাথে দেখা করে একবার সৌরভের সাথে কাছে গেল। ও ভাবি তোমাকে যা লাগছে আজ তো ভাইয়া কয়বার হার্ট অ্যাটাক করবে আল্লাহ জানে। তাই নি, তোমাকে তো অনেক মিষ্টি লাগছে। আজ কতজনকে ঘায়াল করলা। কি যে বলো, সিংহ নিয়ে যদি ঘুরি তাহলে কি কেউ আর কাছে আসার সাহস পাবে? তা গর্জনে ভয় পালাবে। তা তোমার সিংহটা কই? একটু চোখ গুলো আশেপাশে। আমি আমি তাকে না দেখতে পেলেও তার চোখ দুটো কিন্তু আমার দিকে চেয়ে আছে। সৌরভী সত্যি চারপাশের চোখ বুলিয়ে দেখতে পেল। ডার্ক ব্লু কালারের ব্লেজার পরা, সাথে ব্ল্যাক শার্ট, চুলগুলো জেল দিয়ে সেট করে একটি ছেলে রূপকের ফ্রেন্ডদের সাথে কথা বলছে আর চোখ দিয়ে এদিকে তাকাচ্ছে। এটা কেউ আর না, জিসান। সত্যি বলছো? আরে দেখো তোমার ড্রেসিং বয়কে কি আজ একটু বেশি ড্রেসিং লাগছে। তখন আশেপাশে কুমারী মেয়েগুলো চোখ দিয়ে গেলে খাচ্ছে। সাবধান। তিশা তাকিয়ে দেখলো ঠিকই তো, এসব মেয়েগুলো কি আর কোনো কাজ নেই? অন্যের হাজব্যান্ডের দিকে তাকা লুচু কোথাকা। তিশা মনে মনে কথাটা বলে ঠোঁট কামড়ে বললো, এ কি বললাম আমি? হাজব্যান্ড? তার মানে কি আমি কি সম্পর্কটাকে মেনে নিচ্ছি এত সহজে? রূপক ও সৌরভের বিয়ে হয়ে গেল। সবাই খুশিতে একে অপরে মিষ্টি খাওয়াতে লাগলো। জিসান খেয়াল করলো তিশা নেই। তিশা খুঁজতে লাগলো। এমন সময় একটি মহিলা এসে জিসানকে জিজ্ঞেস করলো, আচ্ছা তুমি তো ছেলের বাড়ির মেহমান তাই না? জিসান মাথা নেড়ে হ্যাঁ বললো। তাহলে তো তুমি ছেলের বাড়ির সকলকে চিনো। সবাইকে নয়, কিন্তু অনেকেই চিনি। সমস্যা কি বলুন তো? আপনি একাই করছেন। একদম ঠিক ধরছো। দাঁড়াও, ওই যে ওই মেয়েটা দেখছো বইয়ের পাশে দাঁড়িয়ে আছে, গোলাপি রঙের লেহেঙ্গা পরা, ওকে চিনো তুমি? তিশাকে দেখি চিনি আমি। আপনি ওকে কেন কেন করছেন? আমার না ওর সব ডিটেলস দরকার। জিসান কপাল কুঁচকে জিজ্ঞেস করলো, কেন? কেন আবার? আমার ছেলের জন্য সম্বন্ধ পাঠাবো। মেয়েটাকে আমার ভীষণ পছন্দ হয়েছে। ও তো জিদ করে বসে আছে বিয়ে করলে। এই মেয়ে কী করবে? আমি আসার সময় দেখেছিলাম তোমার গাড়ি থেকে নামতে, তাই ভাবলাম হয়তো তোমার বন্টন হবে। জিসানের রাগে মাথা চুল করে ছেড়ে ফেলতে মন চাইছে। আমার বউয়ের জন্য প্রস্তাব আসে, তা আবার আমার কাছে? এই দিনটাই শুধু দেখার বাকি ছিল। জিসান নিজের রাগটা কন্ট্রোল করে, দেখুন আন্টি, ও আমার বোন না, আমার ওয়াইফ। সো আপনার ছেলেকে বলুন অন্য কোথাও চান্স মারতে, আমার বউয়ের আশেপাশেও যাতে না আসে দেখি। তাহলে আমার থেকে খারাপ আর কি হবে না বলে দিলাম। ও মা, কী বলছো? এতটুকু মেয়ে বিয়ে হয়ে গেছে আর তোমার লজ্জা করে না এতটুকু একটা পিচ্ছি মেয়েকে বিয়ে করতে? এ কথা বলে মহিলাটি চলে গেল। আর জিসান অবাক হয়ে তাকিয়ে আছে, কারণ কিছুক্ষণ আগে নিজেই এই পিচ্ছি মেয়েকে বিয়ে নিজের ছেলের জন্য নিতে ব্যস্ত হয়ে পড়েছিল। আর এখন আশ্চর্য, জিসান তিশা দিকে যেতে নিলে দেখে তিশা আবার নেই। উফ, এই মেয়েটা কি শান্তি মতো এক জায়গাতে বসতে পারে না? তিশার মা জিসানের মা একসাথে বসে বাকি মহিলাদের সাথে গল্প করছিল। জিসান এসে, মা আন্টি তিশাকে দেখেছো? জিসান, বাবা আন্টি ছাড়ো মা, ডাকার অভ্যাস করো। জিসান মা মাথাটা চুলকানো শুরু করলো, আসলে লজ্জা পেলো। আচ্ছা ঠিক আছে মা, আপনার পাগল মেয়েটাকে দেখেছেন না তো? কেন, কি হয়েছে? আমি ওকে বারবার বলে দিয়েছি নিশি বা নীলুর সাথে থাকতে, অথচ আপনার সাথে। কিন্তু দেখুন, ও তো কথাই শুনে না, কোথাও আছে খুঁজে পাচ্ছি না। আর জিসান তিশাকে ছোটো বাচ্চা যে মায়ের কোলে থাকবে, আচ্ছা হয়তো এখানে কোথাও। একটু এত টেনশন নিও না। টেনশন নেব না তো কী করবো মা? কিছুক্ষণ আগে ওই পাগল মেয়েটার জন্য প্রস্তাব এসেছে আমার কাছে। এই কথা শুনে দুজন মায়ে হেসে দিল। সিরিয়াসলি তোমরা হাসছো? তো কী করবো আমরা বল? অবশেষে নিজের বউয়ের ঘটকালি করবি তুই? এটা বলে আবার হেসে দিল। জিসান এসব মানতে না পেরে চলে গেল। আবার তিশা খুঁজতে তিশা ও নীলুর সাথে সেলফি তুলতে ব্যস্ত। তাদেরকে জিসানও রিল্যাক্স হলো। নতুন বউকে নিয়ে বাসায় পৌঁছাতে বেশ রাত হয়ে গেল। কাল আবার বৌভাতের অনুষ্ঠান আছে বলে সবাই যার যার রুমে বিশ্রাম নিতে চলে গেল। আজ বৌভাতের অনুষ্ঠান, সবাই রেডি হতে শুরু করেছে। কাল রাতে দেরি করে ঘুমানোর কারণে ঘুম থেকে আজ উঠতে দেরি হয়েছে। সবাই যেখানে সাজতে ব্যস্ত, সেখানে ঘুম কাতুর তিশা ঘুমাতে ব্যস্ত। জিসান সকাল থেকে নিজের বউকে খুঁজছে। জিসানের মনে হচ্ছে হারানো একটা বিজ্ঞপ্তি দেওয়া উচিত। আমার অর্ধেক সময় তো এই মেয়েকে খুঁজতে খুঁজতে চলে যায়। কোথায় গিয়ে যে লুকিয়ে আছে আল্লাহ জানে। নীলুকে দেখতে পেয়ে, এই যে শালি সাহেবা, আমার মহারানী কোথায়? আপনারা সব এখানে, তাহলে ও কোথায়? নীলু জিসানের কথা এসে কুটি কুটি, ভাইজান আপনার মহারানী এখনও নাক ডেকে ঘুমাচ্ছে না, ডাক দিতে গেলেই ঘোড়ার মতো লাথি মারে, তাই কেউ বয়ও ডাক দিতে যায়নি। তাই নি? আচ্ছা আমি দেখছি। জিসান রুমে গিয়ে দেখে সত্যি তিশা ঘুমিয়ে আছে। মুখটা হা করা, মুখ দিয়ে কিছুটা লালা পড়ছে। তাদেরকে জিসান হেসে দিল, এত বড় মেয়ে নাকি এখনও লোল পড়ে। জিসান থুতনি ধরে মুখটা বন্ধ করে দিল, টিস্যু দিয়ে মুখটা মুছে দিল।
নিশির সাথে ঘেঁষে শুয়ে পড়লো, পায়ের উপরে পা তুলে চিন্তা করতে লাগলো কীভাবে জ্বালানো যায়। হঠাৎ চোখে পড়লো সামনে ফুলদানিতে কিছু ময়ূরের পাখনা রাখা আছে। তাদেরকে জিসান শয়তানি হাসলো। জিসান ওখান থেকে একটা পাখনা নিয়ে তিশার গলায়, ঘাড়ে, কানে সুরসুরি দিতে লাগলো। তিশা সহ্য করতে না পেরে পেছনে ঘুরে দেখে জিসান ওর সাথে শুয়ে আছে একদম কাছে। হাই জান, গুড মর্নিং। আপনি এখানে কি করছেন? তাই তো, আমি এখানে কি করছি? ও মনে পড়ছে, গুড মর্নিং, কিস্তিতে এসেছি। জিসানের কথা শুনে তিশা লাফিয়ে উঠে যেতে নিলে জিসান কোমর জড়িয়ে তিশাকে নিজের উপরে উঠিয়ে ফেলে। এতে তিশার চুলগুলো জিসানের মুখে দুপাশে পরে, চুলগুলো সরালে আবার এসে পড়ে। দুজনের প্রতিটি নিঃশ্বাসে দুজনের মুখের উপর পড়ছে। মনে হচ্ছে একজন নিঃশ্বাস ছাড়ছে, আরেকজন পরম সাথে তা গ্রহণ করছে, আর নিঃশ্বাসের চুলগুলো যেন তাদের ঘন নিঃশ্বাসগুলো আড়াল করে রেখেছে। পর্দার মতো জিসানের ঘোর লাগা চোখে চেয়ে আছে তিশার দিকে। আজ আর তিশাও জিসানের দিকে চেয়ে যেন সরাতেই পারছেন। অজানা ভালো লাগার অনুভূতি ফিল করছে তিশা, কিন্তু কেন মন বলছে তিশা তুই তো দেখে ব্যয় হয়ে যাচ্ছিস, কিন্তু চোখ দুটো যে মানছে না। কোনো জাদুর জন্য কি এমন কেন লাগছে? তিশা নিজেকে নিজে প্রশ্ন করছে। তিশা এভাবে চেয়ে থাকা দেখে জিসান একটু বাঁকা আছে। তিশা চুলগুলো কানের পেছনে গুঁজে দিয়ে ঘোর লাগা কণ্ঠে বলে, জান এইভাবে আর কিছুক্ষণ থাকলে নিজেকে কিন্তু আমি আর কন্ট্রোল করতে পারবো না। জিসানের কথা তিশা ধ্যান ভাঙ্গে ভয়ে তিশা জিসানের উপর দিকে উঠে ওয়াশরুমের দিকে দৌড় দিল। জিসান এসে চলে যাওয়ার সময় আবার ব্যাক করে ওয়াশরুমের দরজা নক করে বললো, তাড়াতাড়ি নিচে আসো, আমি কিন্তু এখন নাস্তা করিনি, লেট হলে সেকেন্ড চ্যাপ্টারে চলে যাবো, সো হারি আপ। তিশা তখন ওয়াশরুমের দরজার সামনে হেলান দিয়ে দাঁড়িয়েছিল। জিসানের কথায় হেসে দিল, মনে মনে বলে উঠলো, হিটলার কোথাকার। রায়হান পুকুর পাড়ে দাঁড়িয়ে সিগারেট টানছে আর কারোর সাথে কথা বলছে দেখে মনে হচ্ছে খুব সিরিয়াস। নিশি দূর থেকে দেখে সামনে আসলো। এরকম রায়হানের কথাও শেষ, তাই ফোনটা রেখে দিল। হ্যালো ভাইয়া, কি করেন? রায়হান একবার নিশির দিকে তাকিয়ে, গাঞ্জা খাই খাবি? নিশির হাসি মুখটা মিনিটে চুপসে গেল। পাল্টামি করেন আপনি আমার সাথে? কেন, তোমার এমন মনে হলো কেন? আর তুই কি আমার বেয়ে লাগো যে তোর সাথে ফাজলামি করবো? তাহলে এসব কি? আমি তো দেখলাম আপনি কার সাথে যেন কথা বলছেন আর সিগারেট টেনে বায়ু দূষিত করছেন আর আমাদের মরণবেদী রোগের ব্যবস্থা করছেন। আচ্ছা তুই আবার দেখতে পারিস? আমি তো ভাবলাম তুই আবার ডেঙ্গানা হয়ে যাসনি তো। আন্টি বলতে হবে তোকে ছোটো ছোটো মাছ যেন রেঁধে খাওয়ায়, শুনেছি এদের চোখে যদি পারে। মানে কি সব কিছু দেখেও এমন প্রশ্ন করার মানে? এক হয়তো তুই কানা, না হলে তুই গর্দবে। এখন তুই চিন্তা করে বল, তুই কি? রায়হান সিগারেট ফেলে দিয়ে ওখান থেকে চলে গেল। নিশ্চয়ই রায়হানের যাওয়ার দিকে তাকিয়ে রইল। ফাজিল বেটা, ভালো কথা তো মনে হয় শিখিয়ে নেই। নীলু ছাদে বসে একটা নম্বরে বারবার কল করে যাচ্ছে, অথচ ফোনের ওপর পাশ থেকে একটা মেয়ে বারবার বলে উঠছে, আপনি যাকে কল করছেন তাকে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব নয়। মেয়েটার কণ্ঠে ভারী মিষ্টি হলেও নীলুর কাছে বিষাদ লাগছে। হতাশ হয়ে ফোনটা কেটে দিল। ফোনের স্ক্রিনে তার ছবিটা দেখে অজান্তে এক ফোঁটা চোখের জল বেয়ে পড়লো। পৃথিবীতে সবথেকে কষ্টকর জিনিস হলো একতরফা ভালোবাসার গোলা। ভালোবাসার মানুষটিকে তার কোনোদিনও হবে না যেন তাকে ভালোবাসা, এতে থাকে না কোনো অধিকার, থাকে না কোনো চাহিদা, তবু নিজের মতো তাকে ভালোবেসে যায়। এই একতরফা ভালোবাসাগুলিতে অদ্ভুত একটা শক্তি থাকে যে সে ভালোবাসুক বা নাই বাসুক, কাছে আসুক বা না আসুক, তা থেকে আমি তো ভালোবাসি। তার এই পরিপূর্ণ জীবনে আমি না হয় অপূর্ণ হয়ে রয়ে গেলাম। তিশা ঘুমিয়ে আছে এখন। সারা রাত জার্নি করে ক্লান্ত শরীরটা বিছানায় এলিয়ে দিতে রাজ্য ভরা ঘুম যেন চোখে এসে পড়লো। অথচ সারা রাত জিসান রায়হান কত করে বলল একটু ঘুমিয়ে নে, কিন্তু তখন যেন ঘুম চোখে এসে ধরা দেওয়ার নামই নেই। বরং সারা রাস্তায় তিনজন, মানে তিশা, নিশি ও নীলু মিলে বক বক করতে করতে কান ধরে শেষ করে দিয়েছে। মেয়েরা যে এত কথা কোথা থেকে পায় জিসান আর রায়হান তা ভেবেই সারা রাস্তা পার করেছে। একসময় সহ্য করতে না পেরে রায়হান কানে তুলা দিয়ে বসে পড়লো আর জিসান কানে হেডফোন, কারণ এদের থামানো অসম্ভব। কাল বউভাতের অনুষ্ঠান শেষ হতে হতে বিকাল হয়ে গিয়েছিল। এরপর জিসান আবার সবাইকে আইসক্রিম ট্রিট দিতে নিয়ে গিয়েছিল। ওখান থেকে এসে শুনে সবাই আজও যাওয়ার প্ল্যান করছে, তাও আবার ট্রেনে। তিশা ও নিশি এর আগে কখনো ট্রেন জার্নি করেনি, তাই তারা এক্সাইটেড হয়ে পড়লো আর এক্সাইটমেন্টের খুশিতে সারা রাস্তা কথা বলে পার করলো। কিন্তু বাসায় এসে আর চোখ দুটো খুলে রাখতে পারলো না। এসে শেষ তিশা ঘুম থেকে উঠতে উঠতে 12টা বেজে গেল। উঠে ফ্রেশ হয়ে নাস্তা নিয়ে বসলো। নাস্তা করছে আর ফেসবুকে বিয়েতে তোরা নিজের পিচ ও পিক আপলোড দিচ্ছে। কিছুক্ষণ পরে লাইক আর কমেন্টের ধুম পড়ে গেল। তিশা নিশি ও নীলুকে জ্বালানোর জন্য কনফারেন্স ফোন দিয়ে ফেসবুকে দেখতে বলল। নিজের ছবিতে লাইক কমেন্টের ঝড় দেখে খুশিতে তিশার যেন আত্মহারা, কিন্তু তিশার খুশি বেশিক্ষণ রইল না। হঠাৎ করে তিশার লাইক কমেন্ট কমতে লাগলো, ফেসবুকে ফ্রেন্ডও কমে যেতে লাগলো। ফোনের অপর পাশ থেকে নিশি বলে উঠল, কিরে দোস্ত, তুই তো এতক্ষণ সেলিব্রিটি ছিল, এখন কি হলো? হিরো আলম থেকে জিরো আলম হয়ে যাচ্ছিস? আরে ইয়ার নিশি, আমিও না বুঝতে পারছি না, বুঝছস? আমার মনে হয় কেউ তোর আইডি হ্যাক করেছে, কথাগুলো বললো নীলু। ওয়েট, রিয়েলি? কিন্তু কে করেছে?
ঠিক এই সময় মেসেঞ্জারে একটা মেসেজ এসেছে, সবাইকে রূপ দেখিয়ে পাগল করার চেষ্টা করছিস, যদি এই রূপই না থাকে তখন থাপ্পড় দিয়ে তোর গাল দুটো লাল করে ফেলবো। যদি আমি আরেকদিন দেখি এইভাবে সেজে গুজে ছবি আপলোড দিচ্ছিস, শুধু ফ্রেন্ড ছাড়া অন্য কাউকে অ্যাড করলে তোর ফেসবুক চালানো আমি ছুটিয়ে দেব। পাসওয়ার্ড চেঞ্জ করার চেষ্টাও করবি না, মেসেঞ্জারে কারোর সাথে কথা বলিস না। তাই এই যাত্রায় বেঁচে গিয়েছিস, না হলে তোর কি হতো সেটা আমিও জানি না। তিশা মেসেজ পড়ে 420 ভোল্টেজ শকটের উপর শক খেলো। আর এই দিক দিয়ে নিশু আর নীলু কতক্ষণ ধরে হ্যালো হ্যালো করেই যাচ্ছে। তিশার তো কোনো খবরই নেই। তিশা মেসেজের রিপ্লাই দিল, আপনি আমার ফেসবুকের পাসওয়ার্ড নাম্বার জানলেন কী করে? আমি তো তোর বোর্ডের নাম্বারও জানি, এ তো শুধু পাসওয়ার্ডের নাম্বার, আমার জন্য তেমন কিছুই না জান। অসভ্য কোথাকার, মনে মনে বলে লগ আউট করে দিল ফেসবুক। আর আজ আর যাবেই না ফেসবুকে। এখন কি আমি শান্তি মতো ফেসবুকে চালাতে পারবো না? তিশার ভীষণ রাগ উঠছে জিসানের উপর। নিশি নীরে একসাথে বলে উঠল, কি হয়েছে? কি হবে আর, তিতা করলা আমার আইডি হ্যাক করেছে। এই কোথা থেকে বলে ভেবে করে কাঁদতে লাগলো তিশা। আমার কত স্বাদের আইডি, কত কষ্ট করে ফ্লোয়ার বাড়িয়েছিলাম, এখন সব শেষ। আমার এত বড় সর্বনাশ কী করে করতে পারলো তোর ভাই? ফোনে রবর বাস থেকে নিশু ও নীলু একসাথে হাসতে লাগলো। যাক বাবা, এতদিন পর ভাই একটা কাজের কাজ করলো। তোর কারণে আমাদের ফলোয়ার কম ছিল, এখন আমাদের সময় তোকে জ্বালানো। দুজনের অট্টহাসিতে হেসে উঠল। তিশা রাগে দুঃখে ফোন কেটে দিল। শয়তান ভাইয়ের শয়তান বোন কোথাকার। সারাদিন খেয়ে আর ঘুমিয়ে পার করলো তিশা। জিসানের ভয়ে ফোনটাও বন্ধ করে রাখলো। এখন রাত 8:30 বাজে। টিভির রিমোট হাতে নিয়ে বসে আছে, কারণ কিছুক্ষণ পর তিশার ফেভারিট সিরিয়াল শুরু হবে। আর বারবার রায়হানের রুমের দিকে তাকাচ্ছে, কারণ এই সময় রায়হান এসে রিমোটটা দখল করে নেয়। হয়তো নিউজ দেখবে বা খেলা দেখবে, কিন্তু আজ তিশা কিছুতেই ভাইকে রিমোট নিতে দিবে না। দরকার পড়লে ওর সব চকলেটগুলো দিয়ে দেবে, তবুও রিমোট দিবে না, কারণ আজ ওর ক্রাশের সিরিয়াল আরম্ভ হবে। তাই আধ ঘন্টা আগ থেকে টিভি রুম দখল করে বসে আছে। হঠাৎ রায়হানের রুমের দরজা খোলার শব্দ তিশাকে চমকে যায়। এবার বুঝি শেষ। কিন্তু রায়হান কারোর সাথে ফোনে কথা বলতে বলতে বের হয়ে সোফায় বসলো। শার্টের হাতা ফোল্ডার করতে করতে ফোনের অপর পাশে লোকটাকে বলছে, আরে টোয়েন্টি বাড়ি আমাকে জিসান অ্যাড্রেস সেন্ড করে দিয়েছে, তাই আমার আসতে সমস্যা হবে না, কিন্তু তুই জিসানকে কল কর, ওর মুড খুব খারাপ। তিশার দিকে তাকিয়ে কথাটা বললো, আচ্ছা আমি এসে সব বলবো, ওকে বাই। তিশা চিপস খাচ্ছিল, ভাইয়ের কথা শুনে চিপসটা গিলতে যেন কষ্ট হয়ে পড়লো। তিশার বুঝতে বাকি রইল না ভাই যে তাকে ইশারা করে কথাটা বললো, কারণ তিশা সারাদিন ফোন বন্ধ করে বসে আছে। এই কারণে যে জিসান রেগে আছে তা তিশা ভালো করে বুঝতে পারছে। নিশ্চয়ই ভাইকেও ফোন করে কিছু বলেছে জিসান। তিশার সাহস নিয়ে ভাইকে জিজ্ঞেস করলো, ভাইয়া কোথায় যাওয়া হচ্ছে এত রাতে? রায়হান ভাই আমার দিকে তাকিয়ে, তোকে কেন বলবো, আর তুই কেন এত কোশ্চেন করছিস? আরে বাবা, জানতে হবে না তুমি কোথায় যাচ্ছ? তা না হলে তোমার গার্লফ্রেন্ড যখন ফোন করে জানতে চাইবে তখন আমি কি বলবো? রায়হান ভ্রুকুচকে বলল, আমার গার্লফ্রেন্ড সেটা আবার কে? তা জেনে তুমি কি করবে? বারে, আমি আজও কোনো গার্লফ্রেন্ড বানালাম না, তাহলে তুই কাকে আমার গার্লফ্রেন্ড বলে দাবি করছিস আন্দাজে? তুমি করতে পারলে না বলেই তোমার তরফ থেকে তোমার জন্য আমি নিজে তোমার গার্লফ্রেন্ড জোগাড় করে ফেলেছি, আর সময় হলে তুমিও জানতে পারবে। এখন এসব বাদ দাও। রায়হানের আর বুঝতে বাকি রইল না ইশারায় কাকে তিশা বোঝাচ্ছে। এত বছর পর জিসান দেশে আসার কারণে ফ্রেন্ডসরা সবাই মিলে ক্লাবে পার্টির আয়োজন করছে। আজ অনেক বছর পর সব ফ্রেন্ডসরা একসাথে দেখা করবো, তাই আসতে লেট হবে, বলে দিস। তিশা ব্রো দুটো নাচিয়ে, কাকে? রায়হান হচকি, কাকে আবার? মাকে। মাকে বলবি আমার আসতে লেট হবে? আর বড় ভাইয়ের সাথে এভাবে ফাজলামি করতে লজ্জা করে না? লজ্জা করে না তোর ফাজিলমি? বুঝছি। তিশা মিটি মিটি হাসছে। তা দেখে রায়হান তিশার মাথার মধ্যে হালকা চ্যাপটা মেরে চলে যায়। আর তিশাও তার সিরিয়াল নিয়ে ব্যস্ত হয়ে পড়ে।
তিশা নিশির সাথে কথা বলে ঘুমোতে চলে গেল, কারণ কাল আবার সকাল সকাল উঠতে হবে। অনেক দিন কলেজ মিস হয়ে গিয়েছে, পরীক্ষার আর বেশি দিন বাকি নেই, তাই এখন রেগুলার ক্লাসগুলো অ্যাটেন্ড করতে হবে। সে ব্যাপারে কথা বলল নিশির সাথে এতক্ষণ। আর রাত 1:30 বাজে হঠাৎ তিশার ফোনটা ভাইব্রেট হতে লাগলো। ঘুম ঘুম চোখে না দেখে তিশা ফোন রিসিভ করলো। হ্যাঁ, হ্যালো জান। এইভাবে ঘুম জড়ানো কণ্ঠে হ্যালো বললে আমি নির্ঘাত খুন হয়ে যাব। জিসানের কণ্ঠ শুনে তিশা একটু চমকে গেল। এত রাতে ঘড়িতে টাইম দেখে আপনি এত রাতে কেন কল করেছেন? সব ঠিক আছে তো? না, কিছুই ঠিক নেই। আমার চাই। কেন, কি হচ্ছে? আর কি চাই আপনার, বলুন। আমার আদর চাই, তোমার হাতের নরম স্পর্শ চাই। দিবি আমায় হরেক রকমের আদর, সকাল বিকেল দুপুর সারাবেলা, এমনভাবে চাই যেন রক্তের শিরা উপসারায় মিশে যায়। দিবি কি তুই আমাকে সে আদরের অধিকার? আমিও চাই তোকে আদর করতে। একবার শুধু বল জান ভালোবাসি। তোর শিরা উপশিরায়, তোর শরীরের প্রতিটা ভাঁজের চুমুতে ভরিয়ে দেবো। দিবি কি আমায় বল জান? জিসানের নেশা ভরা কণ্ঠে আজ তিশাও যেন নিজেকে হারিয়ে ফেলছে। জিসানের সামনে না থাকা সত্ত্বেও তিশার শরীর কাঁপছে এক অজানা শিহরণে। কেন এমন হচ্ছে তিশা নিজেও জানেন। তিশাকে কেউ কখন এভাবে বলেনি, তাই এসব অনুভূতিগুলোর সাথে তিশার একদম পরিচয় নেই। তাই অদ্ভুত ফিলিংস লাগছে মনে। এই ফিলিংসের নাম তিশার জানা নেই, তবুও নিজেকে সামলে। আপনি ড্রিঙ্ক করেছেন? এখন হুঁশ নেই আপনার? কাল কথা বলবো আমরা, এখন ঘুমান। আমার নেশা ধরেছে, কিন্তু তা মদের নেশা না, তোর নেশা। এত তুখর যে মদের নেশা আমাকে নেশাগ্রস্ত করতে পারে না। তোর ভালোবাসা নেশা এমনভাবে ধরেছে যে 24 ঘন্টায় আমি তোমাতে বিভোর থাকি। আমি কি পাগল হয়ে যাচ্ছি জান? এরপর তো সবাই আমাকে পাগল প্রেমিক উপাধি দিয়ে দিবে। বলো তো কী করি? জিসানের এমন উদ্ভট কথায় তিশার ভালো লাগার সাথে হাসিও পাচ্ছে। আপনাকে কেউ পাগল প্রেমিক বলবে না, আপনাকে এখন রেস্ট নিন, সকাল হলে সব ঠিক হয়ে যাবে। না না না, আমি ঘুমাবো না। তাহলে এই গভীর রাতে কী করবেন এখন? আমি চুমু খাবো। কি 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 খাবেন? চুমু? চুমুই। এবার তিশার যেন মাথা ঘোরাচ্ছে, মনে হচ্ছে নেশা জিসানে তিশা করছে। তা না হলে নিজেকে এমন কেন লাগছে? আর আজ কেন এই মানুষটির কোনো কথাই বিরক্ত লাগছে না, যেন সারা রাত পার করতে পারবে তার সাথে কথা বলে। তিশা জিসানকে কিছু বলতে যাবে, তার আগে জিসান, তোর ঠোঁটে একটা নিষিদ্ধ চুমু দেবো, রাঙিয়ে দেবো আমার ভালোবাসার রং তোর ওই ঠোঁটে। আমার নিষিদ্ধ চুমুতে তুইও আমার মতো মাতোয়ারা হয়ে উঠবি। ঠিক সেরকম একটা পাওয়ারফুল চুমু দিতে চাই তোর সেই রক্তিম ঠোঁটে, যে চুমুতে তুই আমার হয়ে যাবি, আমার মাঝে ডুব দিতে চাইবি। সে ধরনের একটা চুমুই চাই, যে চুমুতে আমার ভালোবাসা তোর মন প্রাণ এমনকি মস্তিষ্কে বিরাজ করবে। তেমনই চুমু দিতে চাই, যে চুমুতে তোর গোলাপের ঠোঁট দুটো আমার ঠোঁটে বন্দি হয়ে যাবে। এমনই একটি চুমু দিতে চাই। হে প্রেয়সী, বলো দেব কি আমি এমন একটা? ওইটা তুই পেতে কি চা? সেই চুমুর পরশ। তৃষা স্তব্ধ হয়ে পড়েছে, শরীর দিয়ে ঘাম পড়ছে। কেন এমন হচ্ছে? এই মানুষটি নিজে তো পাগল হবে, সাথে আমাকে পাগল করে ছাড়বে। উফ, আজকাল তার মায় পড়ে যাচ্ছে আমি। কেন? আগে তো এমন হতো না। এখন কেন তাকে দেখলে মনের ভেতর ধুকধুকানিটা বেড়ে যায়। তৃষা বারান্দায় দাঁড়িয়ে আছে, সকালের হালকা শীতল বাতাসে তৃষা আজ কেঁপে উঠছে। নতুন এই ফিলিংস তৃষার মন মস্তিষ্ক বিচরণ করছে, কিন্তু তৃষার অনেক ভালো লাগছে। দূর আকাশ থেকে ফজরের আজানের প্রতিধ্বনি শোনা যাচ্ছে। কিছুক্ষণ আগে ফোনটা কেটে দিল তৃষা, কারণ জিসান সারা রাত বক বক করে একটু আগে ঘুমালো। আর জিসান ঘুমিয়ে পড়েছে বলেই তৃষা ফোনটা কেটে দিল। তৃষার মুখে লজ্জা মাখা হাসি ফুটে উঠল। জিসানের কথা মনে পড়ে, জিসানের মনের মাঝে লুকিয়ে থাকা কিছু গোপন চাওয়াগুলোর কথা মনে পড়লে তৃষার মুখটা লজ্জা লাল হয়ে যায়। কীসব কথাগুলো বলেছে, লোকটা আসলে একটা বেহায়া। তা না হলে এসব কথা বলে? ভাগ্যে শুনে নেশায় ছিলেন, তা না হলে আমি মরেই যেতাম। এখন তো তার সামনে যেতেই লজ্জা করবে। উফ, আচ্ছা ফেসাদে ফেলে দিয়েছে আমাকে।
বেলা 12টা বাজে। জিসান মাথায় হাত দিয়ে বসে আছে। কাল রাতে ফ্রেন্ডসরা জোর করে ড্রিঙ্কসটা একটু বেশি করে ফেলেছে। তার উপর তিশার প্রতি রাগটাও তখন কন্ট্রোল করার চেষ্টা করতে গিয়ে অবস্থা, যার কারণে এখন মাথাটা ঝিমঝিম করছে। হঠাৎ বেডের পাশে রাখা টেবিলে চোখ পড়লো জিসানের। লেবু শরবত রাখার সাথে একটা চিরকুট হাতে নিয়ে দেখলো, কাল নাকি তুমি অনেক বেশি ড্রিঙ্কস করে এসেছো ভাইয়া, এগুলো একদম ঠিক নেই নিশ্চয়ই। এখন মাথা পেইন করছে, তাই লেবুর শরবত তোমার জন্য রেখে গেলাম। আমার তরফ থেকে না, তোমার ডার্লিং সকালে ফোন করে বলছে, তাই তার তরফ থেকে আমি রেখে গেলাম। পারলে আমার ভাবিকে একটা ধন্যবাদ দিয়ে দিও। ওকে। চিরকুটটা পরে জিসানের মুখে একটা তৃপ্তি হাসি ফুটে উঠলো, কারণ তার পিচ্ছি বউ তার খেয়াল রাখতে শুরু করেছে। শরবতটা মুখে নিয়ে জিসান তিশার কথা ভাবতে ভাবতে ঘড়ির টাইমটা দিকে দেখলো 1 ঘন্টা পর তিশাদের কলেজ ছুটি হবে, তাই জিসান ফ্রেশ হতে ওয়াশরুমের দিকে চলে গেল। আজ নিজে যাবে কলেজে, আমাদের কলেজ ছুটি হয়ে গিয়েছে। আমি ও নিশু কথা বলতে বলতে বাইরে আসছিলাম। নীলুকে দেখে আমি কয়েকবার ডাক দিলাম, কিন্তু নীলু কোনো রেসপন্স করলো না, চলে গেল। তা দেখে আমি ও নিশু দুজনেই কিছুটা অবাক হলাম। আজ নীলু ক্লাসেও নিশুর সাথে টুকটাক কথা বললেও কেন জানি আমার সাথে তেমন কথা বলেনি। কলেজের গেট থেকে বাইরে হয়ে আমি মুখে এক হাত হা হয়ে গেল। সামনে থাকা একটা ব্যক্তিটাকে দেখে, কি মারাত্মক ড্রেসিং, লোকটি গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। জিসান, আচ্ছা এই লোকটা এত হ্যান্ডসাম কেন? একটু কম হলে কি হতো, তাহলে আমাকে এভাবে ব্যাহের মতো তাকিয়ে থাকতে হতো না। তার দিকে আমাকে এভাবে হাঁ করে তাকিয়ে থাকতে দেখে নিশু মুখের সামনে একটা তুড়ি বাজালো। সাথে সাথে মনে হলো আমি স্বপ্ন থেকে বাস্তবে ফিরে এলাম। কিরে সমস্যা কি? যেভাবে ভাইয়া দিকে তাকিয়ে আছিস তো মনে হচ্ছে গিলে খাবি। আমি নিশুকে একটা চাপট মেরে বললাম, কি যাতা বলছিস? আরে এটা বল, এই তিতা করলা এখানে কেন? তুই বলছিস আসতে? আরে আমি কেন বলবো আসতে? চল গিয়ে তোর আশিককে জিজ্ঞেস করি। নিশু একটা দিব, কিন্তু কিছু বলছিস? সত্যি বলছি। হ্যাঁ এবার চল, না হলে করলা তা তিতা রস তোকে না খাইয়ে দে। ছি নিশু, কথা কি ছিঁড়ি তোর? তুইও দিন দিন ব্যয় হয়ে যাচ্ছিস। গাড়ি চলছে তার আপন গতিতে, আপনি পিছিয়ে নিশুর সাথে বসতে নিলে নিশান খপকে আমার হাতটা ধরে ফেলে কলেজ গেটের সামনে। তার এমন কাণ্ডে আমি সত্যি অবাক হলাম। উনি আমাকে টেনে ওনার পাশের সিটে বসিয়ে বলতে লাগলো, তোর সাথে কিছু হিসাব নিকেশ আছে আমার। আমি তো যথারীতি অবাক। আমি আবার তার কাছ থেকে কবে টাকা পয়সা নিলাম যে এখন তার হিসাব নিতে হবে? আশ্চর্য। আমি গাড়ি একটা আইসক্রিম পার্লারের সামনে থামালো। আমি জিজ্ঞেস করে ফেললাম, এখানে গাড়ি থামানোর কারণ? এই গরমে আইসক্রিম খেলে কেমন হবে? নিশি জিসানের কথায় আমি আর নিশু দুজনেই খুশি হয়ে গেলাম। ভাবলাম জিসান আমাদের আইসক্রিমের ট্রিট দিতে এখানে নিয়ে আসছে। ওয়াও। নিশি আগে গাড়ি থেকে বের হয়ে গিয়েছে। আমি বের হতেই নিলে জিসান আমার হাতটা ধরে ফেলে, কোথায় যাস? একদম নড়বি না। জিসান ওনার মানিব্যাগ থেকে টাকাটা বের করে নিশিকে দিয়ে বললো 3টা আইসক্রিম নিয়ে আসতে। পার্লার মানুষের ভিড়, তাই গাড়িতে বসে খাওয়ার প্ল্যান নাকি করছে। কিন্তু আমি তো শকড, কারণ নিজে না গিয়ে নিশিকে কেন পাঠালো? আমি ভাবতে লাগলাম। হঠাৎ জিসান আমার হাতটা ধরে টানতে ওনার একদম সামনে নিয়ে আসলো। আমি কিছুটা অবাক হলাম। এবার বল তোর সমস্যা কি? জিসান দাঁতে দাঁত চেপে বললো, আমার আবার কি সমস্যা? ভয়ে বলল, তাহলে কাল সারাদিন ফোন বন্ধ করে রেখেছিস কেন? নেই এমনি মানে, তোকে না বলছি ফোন কখনো বন্ধ করবি না, আর তুই কোন সাহসে সারাদিন ফোন বন্ধ করে বসেছিলি? চিল্লি তিশা মুখটা অন্যদিকে ঘুরিয়ে করেছিল। কী হয়েছে? এখন কি আপনাকে সব কিছু জবাব দিয়ে দিতে হবে? জিসান তিশার মুখটা এক হাত দিয়ে চেপে ধরে আর একটু সামনে নিয়ে এসে এতে তিশার কিছুটা ব্যথা পেতে শুরু করে, কিন্তু জিসানের সেদিকে কোনো খেয়াল নেই। একদম মুখে মুখে তর্ক করবি না আমার সাথে, আর তোর এই তেজ অন্য কাউকে দেখাবি, আমাকে না। আর কি বললি তুই? জবাব দিই? তা তো অবশ্যই করতে হবে। মনে রাখবি তোর দিন শুরু হবে আমাকে দিয়ে, আর রাত নামবে তাও আমার সাথে। আমার পারমিশন ছাড়া তুই একটা হাঁচি দিল, সেটার কারণও আমাকে বলতে হবে, কারণ তুই পুরোটা আমার। আর তোর নিজের প্রতি নিজের কোনো অধিকার নেই এখন। তোর মাথার চুল হতে শুরু করে পায়ের নখটাও আমার। তাই এরপর কোনো দিন এই কথা যেন তোর মুখে না শুনতে পাই, মগজে ঢুকিয়ে রাখ ভালো করে। আর কোনো দিন যদি দেখি আমাকে ইগনোর করার জন্য ফোন বন্ধ করে রেখেছিস, মনে রাখিস সেদিন তোকে আমি চিবিয়ে খেয়ে ফেলবো। আর আমাকে কিন্তু তার জবাব দিয়ে কাউকে করতে হবে না। আমি তার ব্যবহার দেখে স্তব্ধ হয়ে পড়লাম। এই কি সেই জিসান যার ভালোবাসার অনুভূতির কথাগুলো কাল রাতে শুনে আমি যেন তার প্রেমে পড়ে গিয়েছিলাম কিছুক্ষণের জন্য। কাল তো মুখে একদম মধু দিয়ে ভরা ছিল, আজ তাহলে কোথায় এত তিক্ততা কেন? একটা মানুষের এত রূপ কী করে হয়? জিসানের দিকে তাকিয়ে ভাবতে ভাবতে কখন যে এক ফোঁটা পানি চোখ দিয়ে পড়লো। জিসান না বললে হয়তো জানতে পারতাম না। চোখের পানিটা গড়িয়ে পড়ার আগে জিসান পানিটা শুষে নিল। তোর চোখের পানিটা আমার, তাই আমি নিয়ে নিলাম আমার জিনিস। নিশি আশায় জিসান তিশাকে ছেড়ে দেয়। নিশি তিশাকে আইসক্রিম দিলে সে খাবে না বলে দিল। জিসান আইসক্রিম তার প্যাকেটটা খুলতে খুলতে নিশিকে বললো, নিশু ওকে খেতে বল, না হলে আজ বাড়ি যাওয়া আমার আশা ছেড়ে দিতে বল। তিশা আর চোখে জিসানের দিকে তাকালো। শয়তান মানুষ, একটু আগে আমাকে বকে, এখন আইসক্রিম খাওয়াতে এসেছে। আর এত বকে তো শান্তি না হলেও আমার তো পেট মন দুটি ভরে গেছে, কিন্তু এখন কিছু বললেও লাভ নেই। তিশা বুঝতে পারলো আইসক্রিম না খেলে জিসান আজ তিশাকে বাসায় যেতে দেবে না, তাই
খেতে ইচ্ছা না চাওয়া সত্ত্বেও খেতে হলো। সেদিনের পর থেকে তিশা আর মোবাইল বন্ধ করা দুঃসাহস করতে পারলো না। তবে জিসানের ফোনের টর্চারিং একটু বেশি বেড়ে গেল। সারাদিন প্রায় কয়েকবার কল করে, মাঝে মাঝে তিশার মন চায় ফোনটা একটা আছাড় মারতে, কিন্তু তিশা জানে ফোনকে আছাড় মারলে জিসান এসে তাকেও একটা আছাড় মারবে। জিসান ইদানিং ফোনেও তিশাকে এটা সেটা নিয়ে বকতে থাকে। আর বকবে না বা কেন, তিশার খাওয়া দাওয়া গোসল ঘুম সব কিছুতে লেট, টাইম মতো কিছুই করে না। তাই জিসানের মেজাজ গরম হয়ে যায় এইসব অনিয়ম দেখে, তাই তো বকে। কিন্তু তিশার এসব কিছু অসহ্য লাগে। আজও কোচিং থেকে ফিরতে তিশার লেট হয়ে গিয়েছে কেন জানি। সাব্বির স্যার আজকাল তিশার ব্যাচটাকে একটু বেশি টাইম নিয়ে পড়ায়। তিশার একদম ভালো লাগছে না। এত টাইম নিয়ে পড়িয়ে কি সবাই বিদ্যাসাগর বানানোর প্ল্যানিং করছে স্যার আল্লাহই জানে। বাসায় এসে তিশা দেখলো ড্রয়িং রুমে কিছু গেস্ট বসে আছে, কিন্তু এদের মধ্যে তিশা কাউকে চিনে না। কিন্তু ভদ্রতার খাতিরে তিশা সবাইকে সালাম দিয়ে ভিতরে ঢুকলো। রান্নাঘরে তিশার মা নাস্তা রেডি করেছিল। তিশা গিয়ে মাকে জিজ্ঞেস করলো কে ওনারা। মা বললো প্রতিবেশী। তাও আবার এতজন, দেখে তো মনে হচ্ছে মেয়ে দেখে তো এসেছে। তিশা অবাক হয়ে জিজ্ঞেস করতে নেবে তাও আর ওই সময় তিশার ফোন বেজে উঠলো। তিশা ফোন রিসিভ করে কিছু বলবে তার আগে তিশার মা তিশাকে বলতে শুরু করলো, আমার মনে হয় কি তিশা, ওনারা তোকে দেখতে এসেছে। যত সব ওই যে বসে আছে ছেলেটার জন্য, ওর জন্যই সন্ধ্যা নিয়ে আসছে। তোমাকে কিছু বলছে ওনারা? আরে এখনও ঠিকমতো কথা হয়নি, মাত্র তো আসলো, আগে নাস্তা দিয়ে নিই, তারপর জানা যাবে কেন এসেছে। তোরা ভাই বাবাও নেই যে সামলাবে। আয় তো মা, আর আমাকে একটু সাহায্য করে। হাজার হলেও মেহমান খালি মুখে তো বিদ্যুৎ দিতে পারি না, জলদি করে। আমি তো ভুলে গেছি, আমি ফোন রিসিভ করে অমনি রেখে দিয়েছি। কে ফোন দিয়েছে তাও ঠিক মতো দেখিনি। তিশার মা ড্রয়িং রুমে বসে মেহমানদের আপ্যায়ন করছে। অবশেষে তাদের সাথে আসা মহিলাটা বলে দিল তাদের আসার আসল উদ্দেশ্য। আর তিশার জন্য তাদের একমাত্র ছেলের প্রস্তাব নিয়ে এসেছে। তিশাকে প্রথম দেখাতে তার ছেলের খুব পছন্দ হয়েছে। তিশার মা কিছু বলতে যাবে, ঠিক তখনই কলিং বেল বেজে উঠলো। তিশার মা দরজা খুলে জিসানকে দেখে ভীষণ অবাক, কারণ এই সময় জিসান আসার কথা না, অফিস টাইম। আসসালামু আলাইকুম মা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। বাবা তুমি তো এই বাড়ির রাস্তায় ভুলে গেছো, সব কথা কি এখানে বলবো? আরে কি সব বলছো, এটা তো তোমারই বাড়ির সন্তান, কি নিজ বাড়িতে আসতে মায়ের কাছে পারমিশন নিতে হয়? জিসান ভেতরে ঢুকে সোফায় বসে পড়লো। সময় আসছি আমি, বাসায় তো মেহমান মা, কিন্তু কে ওনারা চিনতে পারলাম না তো। জিসান সবই জানে। তখন আর ফোনের উপর পাশ থেকে তিশার মায়ের কথা সব শুনেছে, আর সাথে সাথে অফিস থেকে এখানে এসে পড়লো। আসলে জিসান বাবা, তিশার মা কিছু বলতে চাবে তার আগে মেহমানদের মধ্যে একজন বলে উঠলো, আসলে আমরা এবারের মেয়েকে আমাদের ছেলের বউ করে নিতে চাই। কয়েকদিন আগে মেয়েটাকে আমার ছেলের ছাদে দেখে পছন্দ করে ফেলেছে, তাই আমরা দেরি না করে প্রস্তাব নিয়ে এসেছি। এইসব শুনে জিসানের চোখগুলো লাল হয়ে গিয়েছে। বিয়ের সম্বন্ধ এখন বাসায় আসতেও শুরু করে দিয়েছে। এসবই হচ্ছে তিশার শর্তের কারণে। বিয়ের কথা কাউকেও জানাতে দেয়নি, তাই তো এখন এসব মানুষ আমার জিনিসের দিকে তাকানোর সাহস পায়। ভেবে তো জানলেও হয়তো আর আসতো না। আগে এদের বিদায় করে তারপর তোর ব্যবস্থা করবো। তিশা তুমি কি হও মেয়ের? ছেলের বাবা জিসানের সামনের গ্লাসে রাখা পানিটা পুরোটা খেয়ে নিল একদমে। তারপর খুব শান্তভাবে উত্তর দিল, যে মেয়ের জন্য প্রস্তাব নিয়ে এসেছেন তার বর্তমান এবং ভবিষ্যৎ স্বামী আমি। মেহমানটা অবাক হয়ে গেল। ছেলেটি বলে উঠলো, আমি খবর নিয়ে এসেছি মেয়েটি অবিবাহিত, আর আপনি নিজেকে স্বামী দাবি করছেন কেন? ব্রো রিল্যাক্স, তুমি তাই জেনেছো যা কেউ জানে না, কিন্তু আমি তা বলেছি যা সত্য। তিশা মানে যাকে তুমি দেখতে এসেছো সে আমার ওয়াইফ। আমাদের বিয়ে ঘরোয়াভাবে হয়েছে, তাই কেউ জানে না। বিশ্বাস না হলে এই তো বসে আছে আমার শাশুড়ি মা, ওনাকে জিজ্ঞেস করতে পারো। তিশার মাও সবাইকে বুঝিয়ে বললো। মেমন সব শুনে চলে গেল। জিসান এবার উঠে দাঁড়ালো তিশার রুমে যাওয়ার উদ্দেশ্যে। এদিক দিয়ে তিশা নিজের রুমে পায়চারি করতে থাকে, কারণ কলিং বেলের শব্দ শুনে তিশা দেখতে গিয়েছিল আবার কে এসেছে। জিসানকে দেখে তিশা বুঝে গিয়েছে আজ ওর কপালে শনি আছে। জিসানকে নিজের রুমে দেখে তিশা ভয়ে কাঁপতে থাকে। জিসানকে সামনে আসতে দেখে তিশা ভয়ে পিছাতে থাকে। পিছাতে একদম দেয়ালের সাথে আটকে যায়। জিসান ও দুপাশে হাত রেখে তিশাকে আটকে ফেলে। তিশা ভয়ে নিজের দিকে তাকিয়ে থাকে। না ছাদে কেন গিয়েছিলে? তিশা কি জবাব দিবে ভেবে পাচ্ছে না, কারণ মাঝে মাঝে মন ভালো না লাগলে এমনি একটু হাঁটাহাঁটি করে ছাদে গিয়ে, আর তো কিছু না। এমনি মন ভালো না থাকলে একটু ঘুরে আসি ছাদে গিয়ে, নিজের জন্য বিয়ের সম্বন্ধ নিয়ে আসিস। আজকাল একটু বেশি সম্বন্ধ আসছে না তোর জন্য? আসতেই পারে, আসাটা স্বাভাবিক, কিন্তু আমি নিজে জানি না আসতে পারে না। আর আসাটা স্বাভাবিকও নয়, কারণ তুই সিঙ্গেল না। নিশির জন্য আসতে পারে, নীলুর জন্য আসতে পারে, কিন্তু তোর জন্য না। তবুও আসছে জানিস কেন? তোর সকল শর্তের জন্য, আমাদের বিয়ের কথা কাউকে না জানানোর জন্য। আর এই কারণে আমার জিনিসের উপর নজর দিতে সবাই সাহস পাচ্ছে। এটা তোর কারণে হচ্ছে। জিসানের চিল্লানিতে তিশা আরও ভয় পেয়ে লাগলো। তিশার এমন অবস্থা দেখে জিসান চোখ দুটো বন্ধ করে নিজের রাগটা কন্ট্রোল করার চেষ্টা করছে। নো জিসান, এভাবে রাখলে হবে না। এভাবে কথায় রাখলে তিশা তোর কাছে আসতে চাইবে না। সো কুল, নিজেকে নিজে সান্ত্বনা দিচ্ছে জিসান।
জিসান তিশার সামনে চুলগুলো কানের পেছনে গুজে দিয়ে আজকের পর আর ছাদে যাবে না, ঠিক আছে? তিশা শুধু মাথা নাড়লো। মন ভালো না থাকলে আমাকে কল করবি, তোর মন ভালো করার দায়িত্ব আমি নিলাম। কোথায় যেতে মন চাইলে বলবি, আমি তোকে নিয়ে যাবো, তবু কোথায় একা যাবে না। জিসান তিশার আরও একটু কাছে এসে কোমরটা ধরে তিশাকে নিজের সাথে চেপে ধরলো। জিসান এত কাছে আসে জিসানের মাতাল করা পারফিউমের গ্রানে তিশার নিজেরে হারিয়ে যেতে মন চাইছে। তিশার কানের সামনে মুখটা নিয়ে আমাকে জ্বলতে দেখে তোর খুব ভালো লাগছে তাই না? কিন্তু আমার এই দহনে যে তোকে পড়তে হবে একদিন, তখন সহ্য করতে পারবি তো? তিশার ঘাড়ে মুখ ডুবে কি আছে তোর মাঝে যা আমাকে প্রতিনিয়ত কাছে টানে তোর? জিসান তিশার ঘাড়ে নাক দিয়ে ঘষতে থাকে। কেন? তোর ঘ্রাণ আমাকে মাতাল করে, টুকরো টুকরো কিস করা শুরু করে দেয়। তিশা সহ্য করতে না পারে জিসানের সামনে থাকা হাত দুটোতে জিসানের শার্টটাকে খামচে ধরে। হয়তো জিসানের শরীরে কিছু অংশে তিশার নখের আঁচড়ও লেগেছে, কিন্তু জিসানের সেদিকে খবর নেই। বলেছিলাম না একবার ভালোবাসি বল, চুমুতে ভরে দেবো তোকে আমি। জিসানের এই কথা শুনে তিশার শকড, কারণ সেদিন নেশা করে জিসান এসব বলেছে। তাহলে কি উনি? উফ,